তো আজকে আমরা শুরু করবো হচ্ছে লেকচার 5-এ আমরা ইন্ডাকটিভ এফেক্ট নিয়ে আলোচনা করবো, যেটুকু বাকি রয়েছে আর কি। হ্যাঁ, আমাদের ইন্ডাকটিভ এফেক্ট পড়াশোনা চলছিল, সেটা আমরা আজকে কমপ্লিট করব। আচ্ছা দেখো, আমরা একটা কোশ্চেন দিয়ে আজকে শুরু করি। হ্যাঁ, ওকে। দেখো, হ্যাঁ দেখা যাচ্ছে না মানে? হ্যাঁ সেটাই তো, ঠিকই আছে। ঠিক আছে তো, ভিজিবল সবকিছু। ওকে। আচ্ছা, এই তিনটে কম্পাউন্ড দিয়ে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে এদের অ্যাসিডিটি কি হবে, তাহলে তুমি কি বলবে? অর্ডারটা কি হবে? আমরা আগের দিনের যেখানে শেষ করেছিলাম সেখান থেকে অ্যাকচুয়ালি কন্টিনিউ করছি। ইন্ডাকটিভ এফেক্টকে ব্যবহার করে আমরা অ্যাসিডিটি কি করে আমরা ডিটারমাইন করতে পারি। তো সেটাতে আমরা দেখো, এই তিনটে কম্পাউন্ডে যদি অ্যাসিডিটি বার করতে বলা হয়, তাহলে তুমি কি অর্ডারে অ্যাসিডিটি বলবে? শোনা যাচ্ছে? দেখা তো যাচ্ছে না। হ্যাঁ, দেখা তো যাচ্ছে না। 1 মিনিট। দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে তো? হ্যাঁ, এবার ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এটা অ্যান্সারটা করো, অ্যান্সারটা করে লেখো। স্যার বলছিলাম ফার্স্টের দুটো তো সেমই দিয়েছে। ফার্স্টে দুটো সেম। ও, একটা একটা এইচ হবে। 1 মিনিট, একটু একটু ওয়েট করো, 1 মিনিট। সেকেন্ডটা হচ্ছে এইচসি, ফর্মিক অ্যাসিড হবে। হ্যাঁ, 1 মিনিট। তোমরা 1 মিনিট একটু ওয়েট করো। হ্যাঁ, 1 মিনিট।
হ্যালো, হ্যাঁ বলো, এবার অ্যান্সারটা বলো। B greater than B greater than A. সি গ্রেটার দেন বি গ্রেটার দেন এ, এটা হচ্ছে অ্যাসিডিটি অর্ডার। ওকে, আচ্ছা এখন তাহলে এখান থেকে দেখো আমরা খুব সহজে দেখছি যে অ্যাসিডিটিটা বার করলাম। এখান থেকে যে ইম্পর্টেন্ট পার্টটা যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, দেখো যদি তোমাকে কোথাও জিজ্ঞেস করে ফর্মিক অ্যাসিড, তো ফর্মিক অ্যাসিড এটা কি অ্যাসিটিক অ্যাসিড। তো তোমাকে যদি জিজ্ঞেস করে যে ফর্মিক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে অ্যাসিডিটি কার বেশি, তাহলে অবভিয়াসলি তুমি প্লাস আই এফেক্ট ইউজ করে তুমি বলতে পারছো যে অ্যাসিডিটি অফ ফর্মিক অ্যাসিড গ্রেটার দ্যান অ্যাসিটিক অ্যাসিড, ঠিক কি না? এটা বলতে পারছো। কারণ কি? কারণ তুমি বলছো কারণ হিসেবে যে HCOH আর CH3COH এদের মধ্যে CH3 গ্রুপের প্লাস আই আছে কিন্তু হাইড্রোজেনের কোনো নো আই এফেক্ট। তাহলে সেই হিসেবে যারা প্লাস আই এফেক্ট দেবে তারা অ্যাসিডিটাকে কমিয়ে দেবে। তাহলে এটা হয়ে যাবে অর্ডার। এটা আমরা এইভাবে আমরা এক্সপ্লেনটা করলাম। এটা হচ্ছে নর্মালি আমরা যে কোনো অ্যাসিটিক অ্যাসিড এবং ফর্মিক অ্যাসিডের মধ্যে যদি কম্পেয়ার দেয় তাহলে আমরা এটা বলতে পারি যে ফর্মিক অ্যাসিড ইজ মোর অ্যাসিডিক দ্যান অ্যাসিডিক অ্যাসিড। ওকে, আচ্ছা এইবার এখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদেরকে পড়তে হবে, সেটা হচ্ছে যে ধরো তোমাকে এইরকম একটা কম্পাউন্ড দিল, ফর্মিক অ্যাসিড দিল, আর অ্যাসিটিক অ্যাসিডের মিথাইল গ্রুপটা সাবস্টিটিউটেড মিথাইল দিল। মানে কিরকম, CH2 এখানে একটা G গ্রুপ লাগিয়ে দিল, তার সঙ্গে ডবল বন্ড OH এটা লাগিয়ে দিল। তাহলে এখন বলো, এই ধরে নাও আমাকে তোমাকে এটাও বলে দেওয়া হলো যে এই G গ্রুপটা যেটা লাগানো হয়েছে সেটা মাইনাস আই গ্রুপ। তাহলে এখন বলো যে অ্যাসিটিক অ্যাসিডের থেকে এই সাবস্টিটিউটেড অ্যাসিটিক অ্যাসিড যেটা, সেইটা মোর অ্যাসিডিক হবে নাকি লেস অ্যাসিডিক হবে অ্যাসিটিক অ্যাসিডের থেকে? অ্যাসিটিক অ্যাসিডের থেকে এই জি গ্রুপটা লাগানোর ফলে অ্যাসিডিটি বেড়ে যাবে নাকি কমে যাবে? More acidic. মোর অ্যাসিডিক, মানে এটার অ্যাসিডিটি ইনক্রিজ করবে, তাই না? অ্যাসিডিটি ইনক্রিজ করবে যেহেতু আমি ওখানে একটা মাইনাস আই গ্রুপ অ্যাড করেছি CH2 এর সঙ্গে। কিন্তু তোমাকে যদি জিজ্ঞেস করে অ্যাসিটিক অ্যাসিডের থেকে তো এটা বেশি অ্যাসিডিক, বুঝতেই পারছো। কিন্তু যদি বলা হয় এটা ফর্মিক অ্যাসিডের থেকে বেশি অ্যাসিডিক নাকি লেস অ্যাসিডিক, এটা যদি তোমাকে জিজ্ঞেস করে তাহলে তুমি কি বলবে? দেখো অ্যাসিটিক অ্যাসিড তো ফর্মিক অ্যাসিড থেকে লেস অ্যাসিডিক ছিল, এবার জি গ্রুপ লাগানোর ফলে এর অ্যাসিডিটিটা বেড়ে গেল। এবার এই অ্যাসিডিটিটা বেড়ে যাওয়ার ফলে এটা কি ফর্মিক অ্যাসিডের আগে চলে আসবে নাকি স্টিল সে ফর্মিক অ্যাসিড থেকে কম অ্যাসিডিক থাকবে? এটা আমার প্রশ্ন, কি মনে হয় হতে পারে? হ্যাঁ, আমরা কি এক কথায় এটার উত্তর দিতে পারি? এক কথায় এটার উত্তর দেওয়া যেতে পারে? দেখো এটাকে কখনো এক কথায় এটার উত্তর দেওয়া যাবে না, যে এটা বেড়ে যাবে বা কমে যাবে কোনো কনক্লুশন এক কথায় বলা যাবে না। কারণ এই যে অ্যাসিডিটি ইনক্রিজ করাটা, এটা কতটা ইনক্রিজ করবে জি গ্রুপ লাগানোর ফলে, সেটা ওই জি গ্রুপের উপর ডিপেন্ড করবে। যে এই জি গ্রুপের উপর ডিপেন্ড করবে মানে জি গ্রুপটা কতটা ইন্ডাকটিভ এফেক্ট দেখাচ্ছে তার ইন্ডাকটিং পাওয়ারের উপর ডিপেন্ড করবে, যে সে আদেও ফর্মিক অ্যাসিডকে ক্রস করে তার থেকে বেশি অ্যাসিডিক দেখাবে নাকি স্টিল সে ফর্মিক অ্যাসিডের থেকে কম দেখাবে। তবে অ্যাসিডিক অ্যাসিডের থেকে বেড়ে যাবে এটা স্বাভাবিক, একদম আমরা জানি যে মাইনাস আই গ্রুপ লাগানো মানে তাহলে অ্যাসিডিক অ্যাসিডের থেকে অ্যাসিডিটি বেড়ে যাবে। কিন্তু আমরা প্রশ্ন হচ্ছে যে এই অ্যাসিটিক অ্যাসিডের থেকে তো বেড়ে গেল, কিন্তু এটা কি ফর্মিক অ্যাসিডের থেকে বেড়ে যাবে নাকি ফর্মিক অ্যাসিডের থেকে কমই থাকবে? তাহলে সেই ব্যাপারটা কিন্তু পুরোপুরি ডিপেন্ডস অন দি নেচার অফ
জি গ্রুপ, জি গ্রুপের নেচারের উপর ডিপেন্ড করবে হচ্ছে তোমার এর মাইনাস আইটা কতটা পাওয়ারফুল এবং সেখান থেকে অ্যাসিডিটিটা ঠিক কতটা বাড়বে। তো দেখো, যদি আমরা কেস 1 কেস 2 কনসিডার করি, ঠিক আছে, কেস 1 কেস 2 যদি কনসিডার করি, তাহলে দেখো যত পাওয়ারফুল ইয়ে হবে, মানে মাইনাস আই গ্রুপ হবে, পাওয়ারফুল মাইনাস আই গ্রুপ হলে কি করবে সে সে কি করবে, অনেক বেশি ইলেকট্রন উইথড্র করে নেবে। তো অনেক বেশি ইলেকট্রন যদি উইথড্র করে নেয়, তাহলে এই যে সাবস্টিটিউটেড অ্যাসিডিক অ্যাসিড, এটার অ্যাসিডিটি অনেকটা বাড়িয়ে দেবে এই কম্পাউন্ডটার। তাহলে আমরা প্রথমে কেস 1 ধরে নিচ্ছি যে একটা কেসে HCOOH এটা গ্রেটার দেন GCH2COOH। এটা কখন হতে পারে, যদি এই জি গ্রুপটা যেটা, এই জি গ্রুপের পাওয়ারটা অতটা ভালো না হয়, মানে এটা উইক ইন্ডাকটিভ এফেক্ট দেখায়। উইক মাইনাস আই গ্রুপ যদি হয়, তাহলে উইক মাইনাস আই গ্রুপ যদি হয়, তাহলে কিন্তু এ অতটা এটাকে উইথড্র করতে পারবে না, ফলে এর অ্যাসিডিটি অতটা বাড়বে না, যার ফলে এটা কখনো ফর্মিক অ্যাসিডের থেকে মোর অ্যাসিডিক হবে না। এটা একটা কেস। এবার যদি আমি কেস 2 কনসিডার করি, কেস 2 কনসিডার করি, তাহলে কি হবে, তাহলে আমি তো ধরে নিচ্ছি যে HCOOH এটা লেস দেন GCH2COOH। এর লেস কখন হবে, মানে এই ফর্মিক অ্যাসিড কখন এর থেকে লেস হয়ে যাবে, এটা নিশ্চয়ই বলতে পারবে, বলো বলো। তখন মাইনাস আই স্ট্রং মাইনাস আই হবে। তাহলে স্ট্রং মাইনাস আই মানে কি, এ অনেক বেশি উইথড্র করে নেবে এখান থেকে, ফলে এটা স্ট্রং মাইনাস আই হয়ে যাবে। ওকে, তাহলে স্ট্রং মাইনাস আই গ্রুপ যখন হবে, তখন কিন্তু এটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে, ফলে অ্যাসিডিটি কিন্তু তখন ফর্মিক অ্যাসিডের থেকে বেড়ে যাবে। এই দুটো কেস, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এবার এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই জি গ্রুপটাকে তো দুটো কেসে ভাগ করলাম, উইক মাইনাস আই আর উইক স্ট্রং মাইনাস আই। এখন আমি একটা মাইনাস আই ওয়ালা গ্রুপকে দেখে কি করে বুঝবো যে সেটা উইক মাইনাস আই নাকি স্ট্রং মাইনাস আই? তবে না আমি এটা বলতে পারবো যে ফর্মিক অ্যাসিডের থেকে এটা বেশি অ্যাসিডিক নাকি কম অ্যাসিডিক। তাহলে এখন আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে যে হাউ টু আইডেন্টিফাই, G is strong minus I or weak minus I group. How to identify? তাহলে আমাকে একটা নির্দিষ্ট কিছু নিয়ম বলে দিতে হবে, যাতে করে আমি বলতে পারি যে কোন আই গ্রুপটা বা কোন মাইনাস আই ওয়ালা গ্রুপটা স্ট্রং মাইনাস আই আর কোন মাইনাস আই গ্রুপটা হচ্ছে উইক মাইনাস আই। ঠিক আছে, আছে। ওকে, দেখো তার জন্য আমরা একটা অর্ডার লিখবো। সেই মাইনাস আই এর অর্ডারটা মনে আছে আমরা কি কি রেখেছিলাম প্রায়োরিটি লিস্টে, মনে পড়ে? প্রায়োরিটি লিস্টে সবচেয়ে প্রথমে কারা ছিল, কোন ধরনের লিগ্যান্ড? চার্জ, তারপর তারপর ন্যাকেট, তারপর হাইব্রিডাইজেশন। তো আমরা একটা এখানে একটা মাইনাস আই স্ট্রেংথের একটা আমরা অর্ডার লিখবো। মাইনাস আই স্ট্রেংথ সেটা হচ্ছে চার্জ লিগ্যান্ডের মধ্যে সবচেয়ে আগে থাকে হচ্ছে NR3 প্লাস, SR2 প্লাস,
NH3 প্লাস NO2 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 তারপর হচ্ছে SO2R। আচ্ছা এরা তো চার্জ নাকি চার্জ নয়, এরা দেখবে মাথায় ডেল প্লাস আছে, আমরা বলেছিলাম এরা পার্শিয়ালি চার্জড। তারপর CN, হ্যাঁ এরা আছে। এবার এরপরে আচ্ছা COOH পার্শিয়ালি চার্জ এরা। এবার এরপরে যারা থাকবে তারা হচ্ছে ন্যাকেড, FCl Br and I, তাই না? তো এরা এই পরপর ন্যাকেড থাকলো। এবার ন্যাকেডের পরে কারা থাকবে? নিউট্রাল। নিউট্রালে কিছু নিউট্রাল আমি লিখি, সবগুলো তোমাদের মনে রাখার দরকার পড়বে না, আমি বইয়ের যে অর্ডারটা আছে সেটা আমি লিখে দিচ্ছি এখানে, আমরা যেমন দরকার তেমন আমরা ব্যবহার করব। সেই মনে আছে SH টা OH এর থেকে বেশি বেশি মাইনাস আই দেখায়, আমরা এক্সেপশনালি বলেছিলাম SR তার থেকে কম হবে, তারপর হবে OH, কিন্তু এটা হওয়া উচিত ছিল না। নিউট্রালে ইলেকট্রোনেগেটিভিটি যার বেশি তার মাইনাস আই বেশি হওয়ার কথা ছিল, কিন্তু এখানে আমরা লজিকটা দিয়েছিলাম। আচ্ছা তারপর হচ্ছে NH2, তারপর হচ্ছে তোমার এই হয়ে গেল, এরা হচ্ছে নিউট্রাল, এবং এরপরে হচ্ছে হাইব্রিডাইজেশন। তাহলে হাইব্রিডাইজেশনের প্রথমে কে থাকবে? অ্যাসিটিলিনিক, এখানে কার্বন হচ্ছে কত? sp2, এই সরি sp, ওকে। তারপরে কে থাকবে? তারপর হচ্ছে ফিনাইল গ্রুপ মানে এআর, এআর এ কি আছে? sp2 আছে। আর তারপরে থাকবে ইথিলিনিক, CH ডবল বন্ড Cr2 বা CH2, যা যা খুশি থাকবে। তাহলে এখানে কার্বনটা হচ্ছে sp2, ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের অর্ডার, মনে পড়ে? মনে পড়ে? ঠিক আছে। এটা হচ্ছে জেরি মার্স থেকে এই অর্ডারটা নেওয়া হয়েছে। তো এই অর্ডারটা ট্রু অর্ডার, অ্যাকচুয়ালি এটাকেই ফলো করা হয়, এবং এখান থেকে আমরা কিভাবে আসে সেগুলো তো আমরা আগে ডিসকাস করেই নিয়েছি অলরেডি, যে চার্জ লিগ্যান্ড আগে সবে থাকে, তারপর হচ্ছে ন্যাকেড, তারপর নিউট্রাল, তারপর হাইব্রিডাইজেশন। এই হচ্ছে আমাদের টোটাল অর্ডার, নেট অর্ডার। এবার আমাদের যে প্রশ্নটা ছিল এখানে সেটা হচ্ছে যে হাউ টু আইডেন্টিফাই জি ইজ আ স্ট্রং মাইনাস আই অর উইক মাইনাস আই, এটা আমাদের সমস্যাটা ছিল আর কি। হ্যাঁ, এটা আমাদের সমস্যাটা ছিল। এখন দেখো, তাহলে আমাদের স্ট্রং আর উইক বার করতে গেলে এখানে একটা বর্ডার আছে, মানে এখানে আমাদের একটা বর্ডার আছে, যেটা হচ্ছে এইখান থেকে শুরু করে, মানে মানে আয়োডিন, দেখো এই আয়োডিন যেটা, এই আয়োডিন থেকে এই যে বক্স দিয়ে যেগুলো দেখাচ্ছি, মানে আয়োডিনের থেকে যারা স্ট্রং, হ্যাঁ আয়োডিনের থেকে যারা, আয়োডিন এবং আয়োডিনের থেকে যারা স্ট্রং, আয়োডিন এবং আয়োডিনের থেকে যারা স্ট্রং, এরা সবাই স্ট্রং মাইনাস আই গ্রুপের, এরা সবাই স্ট্রং মাইনাস আই গ্রুপ। তার মানে আমাদের এটা মনে রাখতে হবে যে আয়োডিনের থেকে যারা স্ট্রং মাইনাস আই দেখায় তারা সবাই হচ্ছে স্ট্রং গ্রুপের মধ্যে পড়বে। আর এই OH থেকে যারা, OH অথবা OH এবং OH এর পরে যারা, তার থেকে যারা উইক, যারা উইক তারা হচ্ছে উইক মাইনাস আই গ্রুপ। এইটা হচ্ছে আমাদের বর্ডার, মানে এখান থেকে আমরা স্ট্রং এবং উইককে আমরা করতে পারি। ঠিক আছে, কারা স্ট্রং, মানে হাইলি স্ট্রং কারা, হাইলি উইক কারা, এটাকে আমরা বলতে পারি। লিখে নাও। হয়েছে? লিখেছো?
ওকে, ওখানে মাছের গুলোকে কি মডারেট, ওইগুলোতে কোনো কনক্লুশনে আসা যায় না, বুঝলে? ওই জন্য ওই ধরনের কোনো কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করবে না কখনো। এগুলো মানে এগুলো খুব হার্ড কোশ্চেন, বুঝেছো? এবার এই হার্ড কোশ্চেনগুলোকে কতটা ইজি ওয়েতে বলা যায় তার একটা চেষ্টা চলছে। এইবার এরকম একটা স্ট্রং রিজিয়ান আর উইক রিজিয়ান করে দেওয়া হয়েছে যাতে করে তুমি এই কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারো। এগুলো খুব শক্ত কোশ্চেন, খুব রেয়ার এই কোশ্চেনগুলো দেয় যে এখানে অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে ফর্মিক অ্যাসিডটা দেয়, কিন্তু কখনো যদি অ্যাসিটিক অ্যাসিডকে সাবস্টিটিউট করে দেয় তখন সে ফর্মিক অ্যাসিডের উপরে যাবে নাকি আগে যাবে, উপরে যাবে নাকি নিচে থাকবে, সেইটা এইখান থেকে বলা হয়। তো মাঝখানে যদি কাউকে দেয় তাহলে সেটা আমরা কনক্লুড করতে পারবো না, আর সেরকম কোনো কোশ্চেন তোমাকে কখনো আস্ক করবে না। যেগুলো একদম এক্সট্রিম স্ট্রং এবং এক্সট্রিম উইক তাদেরকেই আমরা কনক্লুড করতে পারি। ক্লিয়ার? তো আমরা এটা দেখো, এটাকে যদি আমরা অ্যাপ্লাই করি, হ্যাঁ, মানে এই যে জিনিসটা আমরা বললাম, এই জিনিসটাকে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই তাহলে কিভাবে আমরা অ্যাপ্লাই করব? দেখো, আমরা আমরা রুলটা কি বলে দিয়েছি? তাহলে রুলটা বলে দিয়েছি হচ্ছে যে যারা যে জি গ্রুপটার মাইনাস আই এফেক্টটা আয়োডিনের থেকে বেশি অথবা সমান, মানে কি দাঁড়ালো? আমাদের যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে মাইনাস আই এফেক্ট বা মাইনাস আই পাওয়ার যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু আয়োডিন হয়, মাইনাস মানে আয়োডিন, এটা মনে মাইনাস আই মনে রেখো না, এটা আয়োডিন, হ্যাঁ, এটা আয়োডিন। মাইনাস আই পাওয়ারটা যদি আয়োডিনের থেকে সমান অথবা বেশি হয় তাহলে সেটা স্ট্রং মাইনাস আই বলা হবে, স্ট্রং মাইনাস আই পাওয়ার বলা হবে। এটা একটা, ঠিক আছে? আচ্ছা, আর যদি দেখা যায় যে মাইনাস আই পাওয়ারটা বা মাইনাস আই এফেক্টটা যদি লেস দ্যান ইকুয়াল টু ওএইচ গ্রুপ হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? উইক মাইনাস আই পাওয়ার, উইক মাইনাস আই পাওয়ার। এই দুটো হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে, তাহলে আমরা এই কোশ্চেনগুলো কিন্তু খুব সহজেই সলভ করতে পারবো। ঠিক আছে? হচ্ছে লিখেছো? এটাকে মাথায় রাখবে। হচ্ছে, লেখা হয়েছে তো? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে দেখো আমাদের অ্যাসিডিটিটা কেমন আসছে। দেখো, এইচ সি ডবল ও এইচ মানে ফর্মিক অ্যাসিড, আর তাদের সঙ্গে কম্পেয়ার করছি বলো, ধরো ও এইচ সি এইচ টু সি ডবল বন্ড ওইচ। এটা একটা বলো, এটা এটা কি হবে, কে বেশি হবে? ফর্মিক অ্যাসিড নাকি ওই ওইচ সাবস্টিটিউটেড? ফর্মিক অ্যাসিড। ভেরি গুড, ফর্মিক অ্যাসিড বেশি হবে। আচ্ছা, যদি NH2 CH2 COOH দেওয়া থাকে, এটা কি হবে? পরপর লিখি, তোমরা বলো। এটাও ফর্মিক অ্যাসিড হবে বলছো, তাই তো? পরেরটা বলো।
ফর্মিক অ্যাসিড থেকে বেশি হবে। কোনটা কোনটা বেশি হবে? নিচেটা মানে অ্যাসিটিলিন? SO3 মাইনাস। SO3 মাইনাস কি ধরনের গ্রুপ? মাইনাস আই আর প্লাস নাই, কোনটা হবে? SO3 মাইনাস। মাইনাস আই। মাইনাস আই এটা আমরা বলেও ছিলাম আগে একবার। প্লাস আই দাদা। নো, দিস ইজ মাইনাস আই, আমরা বলেছিলাম। না না মাইনাস আই এই একটা এক্সেপশনাল মনে আছে যে মাইনাস থাকা সত্ত্বেও এটা মাইনাস আই গ্রুপ হিসেবে কাজ করে, তার এক্সপ্লানেশন দিয়েছিলাম। আবারও আমরা দেবো যে কি করে মাইনাস আইটা ডিটারমাইন করা হয়, আমরা পরে আরেকবার এটাকে ডিসকাস করবো। তো এটা আমাদের এখন কি বলেছিলাম যে একটাই আছে যেটা SO3 মাইনাস, যেটা নেগেটিভ চার্জ থাকা সত্ত্বেও জেনারেলি আমরা কি বলেছিলাম নেগেটিভ চার্জ থাকলে সেটা প্লাস আই হয়, কিন্তু এখানে আমরা একটা এক্সাম্পল যেটা দেখছি যেটা হচ্ছে নেগেটিভ থাকা সত্ত্বেও কিন্তু এটা মাইনাস আই গ্রুপ। এবার বলো এরা কিরকম মাইনাস আই গ্রুপ? এই যে পিএইচ, SO3 মাইনাস এবং অ্যাসিটিলিন যেটা, এরা কি ধরনের মাইনাস আই, স্ট্রং নাকি উইক? উইক হবে। তো দেখো পিএইচ তো আমরা হাইব্রিডাইজেশন ক্যাটাগরির মধ্যে পড়ে যাচ্ছে না, অ্যারাইল গ্রুপ। অ্যারাইল গ্রুপ কি কোন জোনে আছে? এই যে এটা কোন জোনে আছে? উইক। তাহলে উইক জোনে যদি থাকে তাহলে এটা কি হয়ে যাবে? লেস অ্যাসিডিক হবে দেন ফর্মিক অ্যাসিড। SO3 মাইনাসও উইক, ভীষণ উইক, নেগেটিভ চার্জ রয়েছে, মাইনাস আই তো দেখায় কিন্তু উইক মাইনাস আই, এটা উইক মাইনাস আই। তাহলে এটাও কি দেখাবে? ফর্মিক অ্যাসিড থেকে কম দেখাবে। আর এটা কি অ্যাসিটিলিন? অ্যাসিটিলিন মানে এই যে আমরা লিখেছি অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন কোন জোনে পড়ছে? উইক জোনে। তাহলে এটাও কি হয়ে যাবে? ফর্মিক অ্যাসিড থেকে কম অ্যাসিডিক হবে। হয়েছে? বুঝতে পারছো? তাহলে তিনটেরই উত্তর, চারটেরই উত্তর কি হবে? পাঁচটা উত্তর, এগুলো কি হবে? সব একই সেম হবে না? ঠিক না? এইগুলো যে এক্সাম্পল গুলো দিলাম এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ফর্মিক অ্যাসিড থেকে লেস অ্যাসিডিক। তাহলে কি করে ডিটারমাইন করা হচ্ছে বুঝতে পারছো তো? এবার দেখো আরেকটা আহ, আমরা যদি দেখি যে এইগুলো একটু উত্তর আমাকে বলো যে কোনটা মোর অ্যাসিডিক হবে আর কোনটা লেস অ্যাসিডিক হবে ফর্মিক অ্যাসিডের থেকে। হ্যাঁ হ্যাঁ বলো, সাউন্ডটা কেটে গেল তোমার, শোনা গেল না। প্রথম তিনটেই মোর অ্যাসিডিক বলছো, মানে ফর্মিক অ্যাসিডের থেকে মোর অ্যাসিডিক বলছো তাই তো? দাদা লাস্টের ওটা কি লিখেছে? ওটা কি এনএমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, NME3+।
কি হবে উত্তর বলো? সবকটাই মানে হচ্ছে কি বেশি আছে। হ্যাঁ দেখো এগুলো সবগুলো যে কটা দেওয়া রয়েছে না, তুমি ফ্লুরাইড বলো, আয়োডাইড বলো, COH বলো, এগুলো সবই, বা SO3H বলো, হ্যাঁ এগুলো সবই কিন্তু দেখো স্ট্রং জোনে আছে, তাই না? দেখো লিস্টটা দেখে নাও, এগুলো হয় ন্যাকেড নইলে চার্জড। দেখো এফ আর আইটা কি? এফ আর আইটা হচ্ছে তোমার ন্যাকেড। আচ্ছা COH পার্শিয়ালি চার্জ, SO3H পার্শিয়ালি চার্জ, Me3N হচ্ছে ফুললি চার্জ। তাহলে এরা সবাই কোন জোনে পড়ছে? এরা সবাই স্ট্রং জোনে পড়ছে। তাহলে স্ট্রং জোনে যদি পড়ে, এরা সবাই কিন্তু ফর্মিক অ্যাসিডের থেকে বেশি অ্যাসিডিক। ক্লিয়ার? ফর্মিক অ্যাসিডের থেকে এরা বেশি অ্যাসিডিক। বোঝা যাচ্ছে? বুঝতে পারছো? অল আর স্ট্রং মাইনাস আই গ্রুপ, অল আর স্ট্রং মাইনাস আই গ্রুপ। এটা সবাই যারা এখানে দেখতে পাচ্ছ, এটা সবাই হচ্ছে মাইনাস আই গ্রুপ, হচ্ছে স্ট্রং মাইনাস আই গ্রুপ। তাহলে এখানে কিন্তু এটা উত্তর এটা হবে। ক্লিয়ার সবার? কারো কোনো কনফিউশন নেই তো? বলো বলো। এটা হচ্ছে চার্জড, এটা হচ্ছে ন্যাকেড। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা নেক্সট, যদি তোমাকে এরকম একটা কোশ্চেন দেওয়া হয়, ধরো বলা হচ্ছে PHCH2 COOH ICH2 COOH CH3 COOH HCOOH NO2 CH2 COOH, আর বলা হলো Me3SI CH2 COOH। এই কম্পাউন্ডগুলোর যদি রিলেটিভ অ্যাসিডিটি বলতে বলা হয়, তাহলে তুমি কি বলবে? বলো। সব থেকে বেশি হবে ই। সব থেকে বেশি হবে ই। মানে আচ্ছা NO2 আচ্ছা আচ্ছা, আমাকে কনফার্ম করো কোনটা মাইনাস আই গ্রুপ, কোনটা প্লাস আই গ্রুপ। এদের মধ্যে কোনটা? Me3SIটা প্লাস, হ্যাঁ এক মিনিট Me3SIটা হচ্ছে প্লাস আই। ভেরি গুড। তারপর হ্যাঁ NO2টা কেমন কেমন কেমন, এটা NO2 মাইনাস আইটা কেমন? স্ট্রং মাইনাস। স্ট্রং মাইনাস আই, স্ট্রং মাইনাস আই, এটা হচ্ছে স্ট্রং মাইনাস আই। ঠিক আছে, স্ট্রং মাইনাস আই। আচ্ছা আমাকে ফর্মিক অ্যাসিডটাকে যদি আমি রেফারেন্স ধরে নিই, তাহলে এর আগে পরেটা আমি দেখে নিতে পারবো স্ট্রং আর উইক থেকে। দেখো NO2 হচ্ছে স্ট্রং, CH3 গ্রুপের প্লাস আই এফেক্ট আছে, তাই না? এটা প্লাস আই গ্রুপ। আয়োডিন কি? স্ট্রং মাইনাস। স্ট্রং মাইনাস আই। পিএইচ কি? NO2 উইক। তাহলে আমি এটা ডাউন অ্যারো দেখাচ্ছি, মানে উইক। হ্যাঁ ঠিক আছে। এখন তাহলে এখান থেকে আমি পুরো জিনিসটাকে পেয়ে যাব। দেখো যারা স্ট্রং মাইনাস আই গ্রুপ হবে, তারা তো সবসময় বেশি অ্যাসিডিটি দেখাবে। তাহলে সবচেয়ে বেশি কে দেখাবে এদের মধ্যে? ই। ইটা হচ্ছে স্ট্রং মাইনাস আই। আচ্ছা এরপরে দেখো আর মাইনাস আই গ্রুপ কি আছে স্ট্রং? বি। বি। আচ্ছা তারপর কে হবে? দেখো আর স্ট্রং কেউ আছে? স্ট্রং কেউ আছে? আর তো স্ট্রং কেউ নেই।
তাহলে স্ট্রং যেই নেই তার মানে এরপরে কে থাকবে? ফর্মিক অ্যাসিড, মানে মানে ডি। এবার যারা কারা থাকবে, এটা হচ্ছে উইক আই যারা, তারা থাকবে এরপরে। উইক আই কারা কারা দেখাচ্ছে? উইক আই দেখাচ্ছে পিএইচ দেখাচ্ছে, হ্যাঁ পিএইচ, তাহলে এ হবে। তারপর কি হবে? তারপর দেখো আর কিছু মাইনাস আই আছে। এবার আছে দেখো সি আর তোমার এফ। সি আর এফ এর মধ্যে প্লাস আই কে বেশি দেখায়? এফ বেশি দেখায়। তাহলে প্লাস আই যে বেশি দেখাবে তার অ্যাসিডিটি কম হবে, ঠিক না? প্লাস আই যে বেশি দেখাবে তার অ্যাসিডিটি কি হবে? কম হবে। অ্যাসিডিটি কম হবে মানে কে অ্যাসিডিটি, এফ এর অ্যাসিডিটি কম হবে। তাহলে এফটা সবচেয়ে লাস্টে চলে যাবে, আর মাঝে কি থাকবে? তোমার সি। ক্লিয়ার? বুঝতে পারছো? বোঝা গেছে? অর্ডারটা বোঝা গেল? আচ্ছা একদম। এটা খুব কিন্তু হার্ড কোশ্চেন, মানে এখানে বেশিরভাগ ছেলেমেয়ে এটা মুখস্থ করতে চায় বা এই ধরনের কোশ্চেন অ্যাটেন্ডই করতে পারে না, কিন্তু এই লজিকে কিন্তু তুমি যে কোনো কোশ্চেন, এই ধরনের কোশ্চেন মাইনাস আই দিয়ে বা অ্যাসিডিটি দিয়ে তুমি ইজিলি সলভ করতে পারবে। দেখো একটা বড় একটা কটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা কম্পাউন্ডের কম্পারিজন, এবং তার মাঝে তোমাকে ফর্মিক অ্যাসিড ঢুকিয়ে দিয়েছে। এবার এই অর্ডারটা বার করা ভীষণ ভীষণ টাফ, যেটা তুমি করে ফেললে। তো এটাই হচ্ছে রিয়েল অর্ডার অফ অ্যাসিডিটি। ওকে, বুঝতে পারছো তো? কারণ কোনো কনফিউশন নেই তো? ওকে, ক্লিয়ার? নেক্সট হচ্ছে আমরা করব হচ্ছে, দেখো আরেকটা এক্সাম্পল যদি আমি করি, কোশ্চেন নাম্বার 2, NH2 CH2 COOH Me3Si CH2 COOH FCH2 COOH, এই তিনটে কম্পাউন্ড দিয়ে বলছে এদের সঙ্গে ফর্মিক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যাসিডের কম্প্যারিজন করো, এটার সঙ্গে ফর্মিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিডের কম্প্যারিজন করো, এটার সঙ্গে ফর্মিক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যাসিডের কম্প্যারিজন করো। এফ ফর ফর্মিক অ্যাসিড, এখানে এফ ফর ফর্মিক অ্যাসিড আর এ ফর অ্যাসিটিক অ্যাসিড। ওকে, তাহলে এই যে তিনটে কম্পাউন্ডকে তোমাকে বলতে হবে কোনটা ফর্মিক অ্যাসিডের থেকে বেশি, অ্যাসিটিক অ্যাসিডের থেকে কম, বা এই যে অর্ডারটা টোটাল তিনটের অর্ডার আমাকে বলতে হবে। তো এই তিনটে কম্পাউন্ডের ফর্মিক অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে কম্প্যারিজন করলে কি দাঁড়ায় সেটা আমাকে একটু বলো দেখি, ট্রাই করো। আচ্ছা, প্রথম কোশ্চেনটা যেটা NH2CH2COOH ফর্মিক অ্যাসিডের থেকে কম হবে। ফর্মিক অ্যাসিডের থেকে কম হবে বলছো? আচ্ছা, এরা এরা এটা দেখো NH2 গ্রুপটা কি মাইনাস আই গ্রুপ নাকি প্লাস আই গ্রুপ, এটাকে বলো। মাইনাস আই গ্রুপ, ভেরি গুড। তাহলে এটা যদি মাইনাস আই গ্রুপ হয়, তাহলে অবভিয়াসলি এটা অ্যাসিডিক অ্যাসিডের থেকে বেশি অ্যাসিডিক, ঠিক না? মাইনাস আই গ্রুপ কি করবে? সে অ্যাসিডিক অ্যাসিডের থেকে বেশি অ্যাসিডিক হবে। তাহলে আমাদের উত্তর কি হচ্ছে? এ, মানে এ যেটা আমাদের কোশ্চেন, মানে NH2, এটা মাস্ট বি গ্রেটার দ্যান কি অ্যাসিডিক অ্যাসিড, তাই না? ঠিক কি না? আচ্ছা, এবার আমাদের প্রশ্ন হচ্ছে, এটা তো খুব সহজে সবাই বলে দিতে পারবে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ফর্মিক অ্যাসিডের রেসপেক্ট এটা কি হবে? তখন আবার কি দেখতে হবে? আমাকে দেখতে হবে তখন মাইনাস আই এর পাওয়ার, মানে সেটা স্ট্রং মাইনাস আই নাকি উইক মাইনাস আই। তো আমরা NH2টাকে কোন ক্যাটাগরির মধ্যে ফেলতে পারি, স্ট্রং নাকি উইক? উইক। তাহলে উইক যদি হয় তাহলে কি হবে? ফর্মিক অ্যাসিডের থেকে কম হবে। ক্লিয়ার নাকি? বুঝতে পারছো? ফর্মিক অ্যাসিডের থেকে কম হবে উইক যেহেতু। তাহলে অর্ডারটা কি দাঁড়াচ্ছে? এফ, তারপর হচ্ছে NH2 কম্পাউন্ড, তারপর হচ্ছে এ। আচ্ছা, পরের কোশ্চেনটা যদি আমি দেখি, তাহলে পরের কোশ্চেনটা আমার Me3Si আছে। Me3Si টা আমাদের কি কি ধরনের Me3Si? প্লাস আই। তাহলে প্লাস আই যদি হয় তাহলে আমরা এখানে বলতে পারি এটা হচ্ছে প্লাস আই গ্রুপ। তাহলে প্লাস আই গ্রুপ যদি হয়, প্লাস আই গ্রুপ কি করবে? অ্যাসিডিটাকে কি করবে? কমিয়ে দেবে না বাড়িয়ে দেবে?
কমিয়ে দেবে। তাহলে অ্যাসিডিটি যদি কমিয়ে দেয় তাহলে অবভিয়াসলি এটা কি হবে, অ্যাসিটিক অ্যাসিডের থেকে কি হবে, কম হবে না বেশি হবে? আচ্ছা, অ্যাসিটিক অ্যাসিডের থেকে কম হবে, তার মানে অ্যাসিটিক অ্যাসিডের থেকে কমে গেল। আচ্ছা, এবার ফর্মিক অ্যাসিডটার পজিশন আমাকে দেখতে হবে। ফর্মিক অ্যাসিডটা এবার দেখো, অ্যাসিটিক অ্যাসিডের থেকে যদি বেশি প্রমাণ করতে পারি তাহলে অর্ডার পেয়ে যাবো। তো ফর্মিক অ্যাসিড অলওয়েজ তো অ্যাসিটিক অ্যাসিডের থেকে বেশি, তাই না? এটা আমরা জানি, তাহলে তো সবসময় ফর্মিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিডের থেকে বেশি হবে। তাহলে আমাদের উত্তরটা বেরিয়ে গেল কিন্তু এফ গ্রেটার দ্যান এ গ্রেটার দ্যান কি বি। নেক্সট কোশ্চেন, ফ্লুরাইড। ফ্লুরাইড কি ধরনের? মাইনাস আই গ্রুপ। ফ্লুরাইড হচ্ছে মাইনাস আই গ্রুপ। তাহলে ফ্লুরাইড যদি মাইনাস আই গ্রুপ হয় তাহলে এখন বলো কি হবে, সেটা উইক নাকি স্ট্রং সেটা আমাকে বলতে হবে। স্ট্রং মাইনাস আই, ভেরি গুড। তাহলে স্ট্রং মাইনাস আই হলে অবভিয়াসলি সেটা কি হবে, সি গ্রেটার দ্যান এফ হবে, তাই না? সি গ্রেটার দ্যান এফ হবে তো। আচ্ছা, এবার এ, এটা কি হবে? এ তো সবসময় এফ এর থেকে কম, ঠিক না? ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমরা রিলেটিভলি আমরা ফর্মিক অ্যাসিড এবং অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে কম্পেয়ার করতে পারি। বোঝা গেল? ঠিক আছে, নেক্সট আমাদের আরেকটা কোশ্চেন তোমাদের যদি বলি, এই কম্পাউন্ড গুলোর রিলেটিভ অ্যাসিডিটি কম্পেয়ার করতে হবে। বলো। ফার্স্ট এটা ফর্মিক অ্যাসিডে বেশি হবে কারণ পিএইচ হচ্ছে উইক, তাই না? পিএইচ হচ্ছে উইক, এটা হবে। ভেরি গুড, পরেরটা বলো। তারপর এটা ওএইচ আছে, ওএইচ তো উইক। ভেরি গুড, নেক্সট বলো। তারপর ফর্মিক অ্যাসিডটা বেশি হবে, এখানে কি আছে, অ্যাসিডিলিনিক গ্রুপ, সেটা হচ্ছে উইক মাইনাস আই, এটা হবে। নেক্সট বলো, পরেরটা বলো। কম হবে, আয়োডিন দেওয়া রয়েছে, আয়োডিন কি হবে, স্ট্রং। হ্যাঁ, তাহলে এখানে লেস দেন হবে। বুঝতে পারছো? ক্লিয়ার? কারো কোনো কনফিউশন নেই তো? কারো কোনো কনফিউশন নেই তো?
হুম, ওকে, ঠিক আছে। এবার দেখো এই যে কটা কম্পাউন্ড আমি লিখলাম, এই কম্পাউন্ড গুলোর অ্যাসিডিটি তোমাকে কম্পেয়ার করতে হবে। এই 8 জনের মধ্যে অর্ডার বার করতে হবে অ্যাসিডিটি অর্ডার। বল, আইডিয়া পাওয়া যাচ্ছে? আমাকে কি বার করতে হবে আগে? জি এর টা প্রথম হবে, তারপরে ই, তারপর ডি, তারপর এস, তারপর এ, তারপর বি, তারপর সি, তারপর এক্স। ওহো, একদমই ঠিক ছিল, কিন্তু একটুর জন্য মনে হচ্ছে গন্ডগোল হচ্ছে। দেখা যাক লাস্টের দিকে গিয়ে। খুব সুন্দর, প্রথম দিকে তো ঠিকই আছে একদমই। আচ্ছা, আমাকে প্রথমে কি দেখতে হবে সেটা আমাকে দেখো। প্রথমে আমাকে দেখতে হবে যে মাইনাস আই আছে নাকি প্লাস আই আছে। তারপর আমাকে দেখতে হবে তাদের মধ্যে মাইনাস আই আর প্লাস আই যদি থাকে, একাধিক যদি মাইনাস আই মাইনাস প্লাস আই থাকে, তখন আমাকে দেখতে হবে কে মোর মাইনাস আই বা কে মোর প্লাস আই। তাহলে আমার উত্তর বেরিয়ে যাবে। তাহলে প্রথমে আমি খুঁজে বার করবো যে মাইনাস আই ওয়ালা কারা আছে। দেখো পিএইচ কি আছে, মাইনাস আই, কিন্তু এটা কি উইক মাইনাস আই। আচ্ছা, সিএইচ3 কি প্লাস আই। আচ্ছা, এটা রিলেটিভ স্ট্রেংথ আমরা পরে দেখছি। আচ্ছা, রিলেটিভ স্ট্রেংথ প্লাস আই, এটাও প্লাস আই, কিন্তু এটা মোর। আচ্ছা, আর কি এখানে আই কি মাইনাস আই, এবং কি ধরনের মাইনাস আই, স্ট্রং নাকি উইক? বলো 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 বলো। স্ট্রং। তাহলে এটা উপরের দিকে ডাবল অ্যারো দিলাম। আচ্ছা, এবার ওএইচটা কি মাইনাস আই, কিন্তু উইক না স্ট্রং? উইক। আচ্ছা, তারপর সি ডাবল এইচ মাইনাস আই এবং স্ট্রং। আচ্ছা, ইথিলিনিক উইক। তাহলে এটা আমরা ক্লাসিফিকেশন পেয়ে গেলাম যে কারা উইক মাইনাস আই আর কারা হচ্ছে স্ট্রং মাইনাস আই। ঠিক আছে, এবার উইক স্ট্রং যদি আমরা পেয়ে যাই, তাহলে দেখো খুব সুন্দরভাবে আমরা তো রেফারেন্স পেয়ে গেছি। রেফারেন্স আমাদের কি আছে? রেফারেন্স আছে হচ্ছে ডি, এইটা আমাদের রেফারেন্স, তাই না? তো ডিটা যদি আমাদের রেফারেন্স হয়, তাহলে দেখো ডিটাকে আমি আগে লিখে নেব, তারপর তার থেকে কম আর বেশি। আচ্ছা দেখো, যারা মাইনাস আই স্ট্রং দেখাবে তারা কি ডি এর থেকে বেশি অ্যাসিডিক হবে অবভিয়াসলি। যারা হচ্ছে তোমার স্ট্রং মাইনাস আই দেখাবে তারা হচ্ছে ডি এর থেকে বেশি অ্যাসিডিক হবে। তো স্ট্রং স্ট্রং কারা কারা আছে বলো? স্ট্রং কারা কারা আছে? স্ট্রং আছে হচ্ছে ই আছে, হ্যাঁ, জি আর ই আছে, জি আর ই। এবার জি আর ই এর মধ্যে কে বেশি হবে বলো? হ্যাঁ, কারণ আয়োডিনকে আমরা কি দেখেছি? হ্যাঁ, আয়োডিনকে কি দেখেছি? লেস, হ্যাঁ, এটা ন্যাকেড। আর সি ডাবল এইচটা হচ্ছে কি চার্জড, চার্জড অলওয়েজ গ্রেটার দ্যান
নেকেড হবে, তাহলে জি হয়ে যাবে গ্রেটার দ্যান ই হয়ে যাবে। তারপর আর কেউ নেই স্ট্রং মাইনাস আই, তাহলে কি হয়ে যাবে, তারপর হচ্ছে ডি মানে ফর্মিক অ্যাসিড। এইবার তারপরে কারা থাকবে, উইক মাইনাস আই। উইক মাইনাস আই কারা কারা আছে, উইক মাইনাস আই কারা কারা আছে, উইক মাইনাস আই আছে পিএইচ, তারপর এটা আছে উইক মাইনাস আই, হ্যাঁ, আর এটা হচ্ছে উইক মাইনাস আই। তাহলে এরা তিনজন, তাহলে এদের তিনজনের মধ্যে রিলেটিভ অর্ডার কে বেশি হবে সবচেয়ে বলো? এরা ফর্মিক অ্যাসিডের থেকে লেস, কিন্তু এদের তিনজনের মধ্যে এবার তাহলে কারা আগে থাকবে কারা পরে থাকবে? এফ তারপর এ তারপর এ। এফ, এফ কোথায় পাচ্ছ তুমি? ওটা আই, এফ কোথায় আছে, এফ তো নেই। ও আচ্ছা, এফ 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 সরি সরি এফ, হ্যাঁ। তাহলে ওইচটা হচ্ছে, তাহলে এদের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রং, তাহলে এর পরে যাবে এফ, তারপর বলো, এ হবে, তারপর এ হবে অ্যারাইল গ্রুপ, তারপর এ। তারপর এইচ, তারপরে হচ্ছে প্লাস আই গ্রুপ। প্লাস আই গ্রুপের মধ্যে যত কম প্লাস আই হবে সে মোর অ্যাসিডিক হবে। তো কম প্লাস আই মানে কি, CH3 কম প্লাস আই, তাহলে মোর অ্যাসিডিক হবে। তাহলে বি, তারপর সি, হলো? ঠিক আছে সবার, বুঝতে পারছো? আর কোনো কনফিউশন নেই তো? বলছিলাম ডিএডটা কি CH2 ডবল ও কোনটা? ও ডিএডটা CH মানে ওটা আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, ওটাকে এ করে দাও। ওটা হ্যাঁ সরি মিস্টেক হয়েছে, ওটা ওটা তুমি একটা কাজ করো, দাঁড়া এক মিনিট, ওটাকে আমি চেঞ্জ করে এটাকে আমি আরেকটা এখানে এ দিয়ে দিলি, ওটা আরেকটা কার্বন কম আছে। এবার ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে তো? ওকে ওকে, ভেরি গুড। তাহলে এটা হচ্ছে আমাদের অর্ডার। তোমার লেখা হচ্ছে তো? ওকে, তাহলে এই যে জিনিসটা শিখলে এটা কিন্তু মানে এই কোশ্চেনগুলো কিন্তু সচরাচর করা খুব টাফ হয়ে যায়, কিন্তু তুমি দেখবে খুব সহজেই অ্যান্সারগুলো করতে পারবে শুধু এই কনসেপ্টের উপর বেস করে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা দেখো এই যে যা আলোচনা করলাম এতদিন ধরে আই এফেক্ট সংক্রান্ত, এটা এখানেই আমাদের শেষ হলো। হ্যাঁ, আমরা এখন অনেক কিছু জেনে গেলাম এই আই এফেক্ট সংক্রান্ত। এখান থেকে কোনো প্রশ্ন আসলে আশা করি অসুবিধা হবে না। হ্যাঁ, তো আমরা নেক্সট এবার আমাদের টপিক যেটা জানতে হবে সেটা হচ্ছে, আমরা অ্যাকচুয়ালি ইলেকট্রনিক এফেক্ট পড়ছিলাম, তো ইলেকট্রনিক এফেক্টের মধ্যে বিভিন্ন জিনিস আমরা পড়বো বলেছিলাম। তার মধ্যে ইন্ডাকটিভ এফেক্ট, রেজোনেন্স, হাইপার কনজুগেশন, মেসোমেরিক এফেক্ট, এই জিনিসগুলো আমরা পড়বো বলেছিলাম। তার মধ্যে আমরা ইন্ডাকটিভ এফেক্টটাকে শেষ করে দিলাম। এবার আমাদের পড়তে হবে হচ্ছে রেজোনেন্স। সেই রেজোনেন্সটা একটা বিরাট বড় পার্ট, এবং এখানে বহুত কনফিউশন আছে ছেলেমেয়েদের মধ্যে। তো এই কনফিউশনটাকে আমাদের ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, তো রেজোনেন্সে আমাদের এরপরে হচ্ছে টপিক রেজোনেন্স। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা এই রেজোনেন্স জিনিসটাকে আমরা শুধুমাত্র অর্গানিক কেমিস্ট্রিতে পড়ি না, আমরা ইনঅর্গানিক, ফিজিক্যাল, অল কেমিস্ট্রি সব জায়গায় যেখানেই আমাদের দরকার হয় সেখানে আমরা রেজোনেন্স জিনিসটা আমরা কিন্তু পড়ি। হ্যাঁ, তো এই জিনিসটা আমাদের একটু ভালো করে শিখতে হবে যে রেজোনেন্স বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি। তো দেখা যাক। আচ্ছা, আমরা এখানে রেজোনেন্স একসঙ্গে তিনটে টপিককে ডিসকাস করবো পর পর। একটা হচ্ছে রেজোনেন্স, একটা ডিলোকালাইজেশন, আর আরেকটা হচ্ছে কনজুগেশন। এই তিনটে জিনিস আমরা এখানে কভার করব। ওকে, এই তিনটে জিনিস আমরা এখানে কভার করবো, রেজোনেন্স, ডিলোকালাইজেশন এবং কনজুগেশন। হ্যাঁ, তো আমাদের একটা দেখবে মানে অনেকেরই বেশিরভাগের মধ্যে একটা কনফিউশন আছে বা একটা মিথ আছে, সেটা হচ্ছে যে তারা মনে করে যে রেজোনেন্স, ডিলোকালাইজেশন এবং কনজুগেশন এই তিনটে জিনিসকে তারা একই রকম মনে করে। মানে এই তিনটে জিনিসকে তারা যখন যেমন ইচ্ছা, যখন যেটা মাথায় আসে তখন সেটাকে বলে ফেলে। মানে
কখনো যেখানে রেজোনেন্স আছে সেখানে বলে এখানে ডিলোকালাইজেশন আছে, যেখানে ডিলোকালাইজেশন আছে সেখানে বলে কনজুগেশন আছে, কোথায় কনজুগেশন থাকে সেখানে বলে ডিলোকালাইজেশন আছে। সুতরাং মানে যেখানেই এরকম কোনো দেখে যে ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেখানে কখনো কখনো রেজোনেন্স ইচ্ছা হলে রেজোনেন্স বলে, কখনো কোনো ইচ্ছা হলে ডিলোকালাইজেশন বলে, কখনো কোনো ইচ্ছা হলে কনজুগেশন বলে। তার মানে এই তিনটেকে তারা একই রকম মনে করে, বেশিরভাগ স্টুডেন্টই তারা তিনটেকে একই জিনিস মনে করে যে রেজোনেন্স, ডিলোকালাইজেশন এবং কনজুগেশন এই তিনটে জিনিস নাকি একই জিনিস, কিন্তু এর মধ্যে একটা বিস্তর ফারাক রয়েছে, সেটা আমাদের বুঝতে হবে। যদি তুমি এই তিনটে জিনিসের ডিফারেন্সটা বুঝতে পারো তাহলে কখনোই তুমি রেজোনেন্স, ডিলোকালাইজেশন এবং কনজুগেশনের মধ্যে গুলিয়ে ফেলবে না। তার বিভিন্ন শর্ত আছে, কখন ডিলোকালাইজেশন বলবো, কখন কনজুগেশন বলবো, কখন রেজোনেন্স বলবো। তাহলে এইটাকে আমাদের ভালো করে জানতে হবে এবং এই কনফিউশনটাকে আমাদের ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, তো এই তিনটে জিনিস কিন্তু সেম নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে, তিনটে জিনিস কখনোই সেম নয়। তো আমরা একটু ডিসকাস করবো। দেখো রেজোনেন্স কথাটাকে আমরা জেনারেলি সমস্ত কেমিস্ট্রি, অল কেমিস্ট্রিতে ব্যবহার করে থাকি, অর্গানিকে, ইনঅর্গানিকে, দু জায়গায় যেখানে আমাদের প্রয়োজন হয় সেখানেই কিন্তু আমরা এটা ব্যবহার করে থাকি। অল কেমিস্ট্রি। ডিলোকালাইজেশন এই কথাটাও দেখবো আমরা ইনঅর্গানিকেও পড়ি, তাহলে এটাও অল কেমিস্ট্রি, এটা পড়ে থাকি। কিন্তু কনজুগেশন যে কথাটা, এই কনজুগেশন কথাটা জেনারেলি কার্বন বা হাইড্রোকার্বন কম্পাউন্ডের ক্ষেত্রে প্রযোজ্য। এটা আমরা পরে ডিসকাস করবো কিভাবে হয় টয়। কিন্তু এই কনজুগেশন কথাটা কিন্তু হাইড্রোকার্বন রিলেটেড কম্পাউন্ড যারা, তারা বা সাবস্টিটিউটেড হাইড্রোকার্বন যারা, তাদের ক্ষেত্রে এই কনজুগেশন কথাটা অ্যাপ্লিকেবল। তাহলে হাইড্রোকার্বন যেহেতু অর্গানিক কম্পাউন্ড, তাই জন্য কনজুগেশন ব্যাপারটা অর্গানিক কেমিস্ট্রিতে বেশি অ্যাপ্লিকেবল আর কি। হ্যাঁ, এটা আমরা জেনারেলি অর্গানিক কেমিস্ট্রিতে এই টার্মটা ব্যবহার করে থাকি, কনজুগেশন। ওকে, তাহলে আমাদের দেখো রেজোনেন্স, ডিলোকালাইজেশন এই দুটোই আমরা মানে কেমিস্ট্রি বিভিন্ন জায়গায় আমরা এই কথাটাকে ব্যবহার করে থাকি, রেজোনেন্স এবং ডিলোকালাইজেশন, কিন্তু কনজুগেশনটাকে আমরা মেইনলি অর্গানিক কেমিস্ট্রিতে পড়াশোনা করি। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের প্রথম বলার ছিল, এটা আমরা বললাম। আচ্ছা, নেক্সট আমরা যেটা করবো সেটা হচ্ছে, দেখো আমি প্রথমে তোমাদের কাছে একটা এই কনফিউশনটা ক্লিয়ার করার জন্য প্রথমে একটা কোশ্চেন দিয়ে শুরু করবো, যে আমি একটা কম্পাউন্ড দিয়ে আমি জিজ্ঞেস করবো যে তোমাকে, যে বলো এর মধ্যে রেজোনেন্স আর ডিলোকালাইজেশন কোনটা কি আছে। এটা তোমাকে আমাকে আগে উত্তর দিতে হবে, তারপর আমি পরবর্তীতে আমার এক্সপ্লানেশন গুলো দেবো আর কি। ঠিক আছে, তো প্রথমেই যদি আমি তোমাকে একটা কম্পাউন্ড দিই, ধরো মনে করো এই একটা কম্পাউন্ড আর আরেকটা কম্পাউন্ড হচ্ছে এই একটা কম্পাউন্ড। এখন যদি আমি দুটো জিনিস তোমাকে জিজ্ঞেস করি, রেজোনেন্স আর কনজুগেশন, হ্যাঁ, এই দুটো কম্পাউন্ডের মধ্যে রেজোনেন্স আর কনজুগেশন কোথায় আছে আর নেই, বা সরি কনজুগেশন নয়, আমি ডিলোকালাইজেশন লিখতে চাইছি অ্যাকচুয়ালি, ডিলোকালাইজেশন, কনজুগেশন এখন নয়, কনজুগেশনটা পরে, আমরা আগে প্রথমে জিজ্ঞেস করবো ডিলোকালাইজেশন। ডিলোকালাইজেশন দেখো, রেজোনেন্স এবং ডিলোকালাইজেশন যদি জিজ্ঞেস করা হয় তাহলে তুমি প্রথমেই কি বলবে বলো তো, কি উত্তর দাও তো কেউ একজন, বা যদি কেউ দিতে চাও, যে রেজোনেন্স এবং ডিলোকালাইজেশন এই দুটো কম্পাউন্ডের মধ্যে আদেও কোনোটাই আছে, যদি থাকে কোনটায় আছে, ডিলোকালাইজেশন কোনটায় আছে, রেজোনেন্স কোনটায় আছে, কোনটায় নেই, এই ব্যাপারটা আমাকে একটু অ্যান্সার দাও। দ্বিতীয়টাই বলছে রেজোনেন্স আছে, ভেরি গুড বলছে, বলো ঠিক আছে, রেজোনেন্স আছে বলছে। আচ্ছা, ডিলোকালাইজেশন আর রেজোনেন্স প্রথমটাই আছে, প্রথমটা আছে কিনা বলো আগে, ইয়েস অর নো, রেজোনেন্স প্রথমটায় আছে কিনা, প্রথমটাই নেই বলছে। আচ্ছা, একটা উত্তর পেলাম, প্রথমটায় আমাদের নেই। আচ্ছা, সেকেন্ড, এবার ডিলোকালাইজেশনটা বলো। ডিলোকালাইজেশন সম্বন্ধে কোনো আইডিয়া আছে? আচ্ছা দাঁড়াও, এক মিনিট এক মিনিট, আমি আমি ডিলোকালাইজেশন না বলে আমি তোমাকে যেটা প্রথমে আমি বলেছিলাম ওটাই আমি প্রথমে ডিসকাস করি, এটাকে কনজুগেশন বলি, কনজুগেশনটাই বলতে চাই, কনজুগেশনটাই বলি, ডিলোকালাইজেশনটা পরে। ঠিক আছে, আমি একটু একটু এটাকে চেঞ্জ করে নিচ্ছি সুবিধার্থে আমাদের, পরে আমি ডিলোকালাইজেশনটা পরেই বলি, কনজুগেশনটাই বলি। কনজুগেশনের তোমাদের ধারণা নিশ্চয়ই আছে, কনজুগেশনের ধারণা বলো। কনজুগেশন
ডিলোকাইজেশন সেকেন্ডে সেকেন্ডটাই আছে বলছি, ভেরি গুড। এই তো এই উত্তরটা আমি, হ্যাঁ, ডিলোকাইজেশনটা তোমাদের কাছে একটু হার্ড হয়ে যাচ্ছে এক্ষুনি, তুমি কনজুগেশনটাই বলো। আচ্ছা, কনজুগেশনটা বলছে দ্বিতীয়টাতে আছে। আচ্ছা, আর প্রথমটাতে কনজুগেশন আছে কি নেই? কি মনে হয় প্রথমটাতে কনজুগেশন আছে কি নেই? কনজুগেশন কি ভেবে বলছো, মানে কনজুগেশন আছে এটা কিভাবে বলছো? কিছু একটা ভেবে তো বলছো, কি ভেবে বলছো? বলো, কনজুগেশনটা কি ভেবে বলছো? মানে পাই বন্ড এইভাবে সাজানো যে রেজোনেন্স হতে পারে, মানে ওই অল্টারনেট পাই বন্ড এরকম কিছু একটা দেখতে চাইছো? পাই বন্ড। হ্যাঁ, তুমি দেখেছো, তুমি কনজুগেশন জিজ্ঞেস করলাম, তুমি তার মধ্যে রেজোনেন্স কথাটাকে ব্যবহার করলে। ঠিক আছে, এটা হচ্ছে কনসেপ্ট, এটা হচ্ছে কনফিউশন। আমি জিজ্ঞেস করলাম যে কনজুগেশন কোথায়, তুমি বললো যে পাই বন্ডের রেজোনেন্স আছে। তারপর রেজোনেন্স কনজুগেশনের ব্যাপারগুলো তোমার কাছে ক্লিয়ার নয়, সোজা কথা। তাহলে তুমি যেটা তোমার কাছে মাথায় আছে কনজুগেশনে, যে অল্টারনেট পাই বন্ড থাকলে সেখানে আমাদের কি থাকে, কি থাকে বলো? কনজুগেশনটা কি? কনজুগেশন, ভেরি গুড। তাহলে প্রথমটায় অল্টারনেট পাই বন্ড আছে কি নেই? প্রথমটা নেই। প্রথমটাই নেই, তাহলে প্রথমটাতে তুমি ক্রস দিয়ে দিতে পারো, তাই না? কনজুগেশন প্রথমটাই নেই। আচ্ছা, এখন এই যে আমি চারটে উত্তর পেলাম যে রেজোনেন্সের দুটো, তার মধ্যে প্রথমটাকে বলছো রেজোনেন্স নেই, দ্বিতীয়টাকে বলছো রেজোনেন্স আছে, আর কনজুগেশনে বলছো প্রথমটাতে কনজুগেশন নেই, দ্বিতীয়টাতে কনজুগেশন আছে। দেখো, এই এই যে উত্তরটা দিয়েছো, এই উত্তরটার মধ্যে তিনটে অ্যান্সার ঠিক আছে, একটা অ্যান্সার ভুল আছে। কোন কোন একটা অ্যান্সার ভুল আছে? সেটা হচ্ছে এই যে রেজোনেন্স, এই রেজোনেন্স এই অ্যান্সারটা ভুল আছে। যদি তুমি বলছো যে রেজোনেন্স এখানে নেই, প্রথম কম্পাউন্ডটাই বলছো তুমি রেজোনেন্স নেই, উত্তর হচ্ছে এখানেও রেজোনেন্স আছে, অবশ্যই আছে রেজোনেন্স। তাহলে উত্তর হচ্ছে প্রথমটায় রেজোনেন্স আছে, দ্বিতীয়টাতেও রেজোনেন্স আছে। কিন্তু কনজুগেশন যখন বলবো তখন প্রথমটাই কনজুগেশন নেই, দ্বিতীয়টাই কনজুগেশন আছে, এটা একদম ঠিক। তাহলে এই হচ্ছে আমাদের উত্তর, হ্যাঁ, যে রেজোনেন্স আমাদের কিন্তু প্রথমটাতে নেই বলেছো, কিন্তু সেটা কিন্তু আসলে আছে। এখন প্রশ্ন হচ্ছে এই যে আছে আর নেই, এই যে কনফিউশনটা যেটা তোমাদের মধ্যে ক্রিয়েট হয়েছে, সেটা কোথা থেকে এসছে এবং আলটিমেট সলিউশনটা কি, মানে কখন আমি বুঝবো যে এর মধ্যে রেজোনেন্স আছে আর এর মধ্যে রেজোনেন্স নেই, এইটাকে আমি ক্লিয়ার করতে হবে। তাহলে রেজোনেন্স আর কনজুগেশন বা ডিলোকালাইজেশনের মধ্যে কোনো কনফিউশন থাকবে না, বুঝতে পারছো? তাহলে আমরা সেইটাই করতে চলছি। তাহলে প্রথমটা নিয়ে সবারই আনসার মোটামুটি ভুল, এটাই আশা করা যায় যে সবাই ভুলই করবে, এটা আমি জানতাম যে প্রথম কম্পাউন্ডটা তোমরা বলবে সবাই যে রেজোনেন্স নেই, তাই না? তাহলে এটা আমাকে ক্ল্যারিফাই করতে হবে আগে। দেখো, আর একটা আমি যদি কোশ্চেন তোমাকে দিই, হ্যাঁ, ধরো এই কোশ্চেনটা যদি দিই, এই দুটো কম্পাউন্ডের মধ্যে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় রেজোনেন্স আর কনজুগেশনটা কি আছে, রেজোনেন্স আর কনজুগেশন কোনটায় কি আছে, তাহলে কি বলবে? বলো, প্রথম কম্পাউন্ডটাতে, হ্যাঁ, সেকেন্ডেরটাতে রেজোনেন্স আছে। সেকেন্ডেরটাতে রেজোনেন্স আছে বলছে, প্রথমটাতে কি হবে উত্তর? প্রথমটা রেজোনেন্স উত্তর কি হবে? বলো বলো বলো, উত্তর দাও, বাকিটা বলো। প্রথমটাতে কি আছে, রেজোনেন্স আছে না নেই, কি মনে হয়? নেই মনে হয়। নেই মনে হচ্ছে, ভেরি গুড, ঠিক আছে, নেই। তাহলে ক্লোজ দিয়ে দিই। হাইপার কনজুগেশন। নো, আমি আমি হাইপার কনজুগেশনে যাচ্ছি না, আমি রেজোনেন্সে যাচ্ছি। হাইপার কনজুগেশনের পরের ব্যাপার। হ্যাঁ, আমরা এখন রেজোনেন্সে আছি, রেজোনেন্স আছে কি নেই, প্রথমটাতে বলছো নেই, এটা সবাই একমত না আছে? কি মনে হচ্ছে বলো, আর কেউ কিছু বলতে চাও? বলো বলো, কেউ কিছু বলতে চাও? আছে নেই এরকম কিছু বলতে চাও, লজিকে কিছু বলতে চাও?
ওকে, তাহলে এটা আমাদের রেজোনেন্সটা বলছে নেই, তাহলে একটা উত্তর পেয়েছি আমরা, রেজোনেন্স নেই। আচ্ছা দ্বিতীয়টা বলো, রেজোনেন্স আছে না নেই? আছে। আছে বলছে। কিরকম রেজোনেন্স আছে? তুমি এরকম ভাবে ভাবছো নিশ্চয়ই, তাই না? এরকম কিছু একটা ভাবছো রেজোনেন্স। ওকে, ভেরি গুড, তাহলে এটাকে আমি টিক দিলাম। আচ্ছা এবার কনজুগেশন বলো, কনজুগেশন কোনটায় কি আছে? কনজুগেশন হচ্ছে কোনটা প্রথমটাতে নেই বলছে, কারণ তুমি অল্টারনেট পাই বন্ড পাচ্ছ না, তাই না? এইভাবে দেখছো তো ব্যাপারটাকে। হ্যাঁ, আচ্ছা তাহলে দ্বিতীয়টা বলো। দ্বিতীয়টা নেই মনে হয় বলছে। আর কেউ? আছে দাদা? দ্বিতীয়টায় আছে বলছো, তাহলে বাকি আর আরেকজন দুজন অ্যান্সার বলো কি হবে। তো দাও নেই। আচ্ছা এখানে নেই আর আছে দুরকম উত্তর পাচ্ছি আমি, হ্যাঁ। আচ্ছা তাহলে ধরো আমি বলেই দিই, এটাতে আছে, এটাতে আছে, কনজুগেশন আছে। আর প্রথম যে উত্তরটা তুমি দিয়েছিলে, প্রথম যে উত্তরটা দিয়েছিলে এটাও ভুল, এখানে রেজোনেন্স আছে। তাহলে কি হলো, রেজোনেন্স দুটোতেই আছে, কিন্তু প্রথম তুমি যেটা বলেছিলে রেজোনেন্স নেই, ওটা ভুল, রেজোনেন্স দুটোতেই আছে। আচ্ছা পরে কনজুগেশনটার ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথমটাতে কনজুগেশন নেই, দ্বিতীয়টাতে আছে, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে রেজোনেন্স প্রথমটাতে আছে, দ্বিতীয়টাতেও আছে, কনজুগেশন প্রথমটাতে নেই, দ্বিতীয়টাতে আছে, এটাই হচ্ছে উত্তর। এখন দেখো প্রত্যেকটা এই যে দুটো জায়গায় দুটো কোশ্চেন দিলাম, দুটো কোশ্চেনে তোমরা যে কমন ভুলটা করলে সেটা হচ্ছে প্রথম কম্পাউন্ডটাকে নিয়ে। প্রথম কম্পাউন্ডটাতে তোমরা রেজোনেন্স করতে চাইছো কিন্তু রেজোনেন্স করতে পারছো না, তাই জন্য মানে রেজোনেন্স করতে চাইছো মানে তোমাদের যে মানে থিঙ্কিং, যেভাবে রেজোনেন্সটাকে তোমরা ভাবো ঠিক সেটাকে ভেবে তোমরা রেজোনেন্স করতে চাইছো, কিন্তু রেজোনেন্স যেহেতু সেক্ষেত্রে হচ্ছে না তাই তোমরা বলছো রেজোনেন্স নেই। তার মানে সমস্যা হচ্ছে তোমার রেজোনেন্সের বেসিক ডেফিনেশনের সমস্যা আছে, যে রেজোনেন্স কি এইটার সমস্যা আছে বলেই তোমরা ওখানে রেজোনেন্স খুঁজে পাচ্ছ না, তাই না? দুটো কম্পাউন্ডে মানে দুটো কোশ্চেনের দুটো প্রথম কম্পাউন্ড যে আছে, দুটো প্রথম কম্পাউন্ডেই তোমরা কিন্তু রেজোনেন্স খুঁজে পাচ্ছ না, কারণ তোমরা রেজোনেন্সের যে বেসিক ডেফিনিশন সেই ডেফিনিশনটাই ক্লিয়ার নেই তোমাদের কাছে, ঠিক আছে? আচ্ছা তোমাদের এইবার আমি এটার একটু সমাধান দেওয়ার চেষ্টা করি, যে অ্যাকচুয়ালি রেজোনেন্সটা জিনিসটাকে কাকে বলে, রেজোনেন্স জিনিসটাকে কাকে বলে আমরা একটু ডিসকাস করে নেব। দেখো রেজোনেন্স দুটো কম্পাউন্ডেই আছে আমরা দেখতে পাচ্ছি, রেজোনেন্স আমরা দুটো কম্পাউন্ডেই দেখতে পাচ্ছি। কেন? রেজোনেন্স হচ্ছে অ্যাকচুয়ালি যে কোনো স্ট্রাকচারকে আমরা রেজোনেন্সে কনভার্ট করতে পারি, রেজোনেন্স দেখাতে পারি। রেজোনেন্স হচ্ছে একটা হাইপোথেটিক্যাল কনসেপ্ট যেখানে আমরা ইলেকট্রনকে ডিসপ্লেস করতে পারি। আমরা হাইপোথেটিক্যাল কনসেপ্ট মানে যে কোনো স্ট্রাকচার, যে কোনো লুইস স্ট্রাকচারটা ড্র করে আমরা যদি ইলেকট্রনিক ডিসপ্লেসমেন্ট দেখাতে পারি তাহলে সেটা রেজোনেন্স স্ট্রাকচার হবে। আর তোমরা যেটা গুলিয়ে ফেলছো সেটা হচ্ছে কনজুগেশনকে রেজোনেন্সের মধ্যে ঢুকিয়ে দিচ্ছ, কনজুগেশন হচ্ছে কিনা মানে ইলেকট্রন দিচ্ছে আরেকজন খুলে যাচ্ছে কিনা এই ব্যাপারটা নিয়ে ভাবছো, ভাবতে গিয়ে রেজোনেন্সকে গুলিয়ে ফেলছো। সেটা তো পুরোপুরি আলাদা একটা পার্ট, কনজুগেশনের পার্ট। আমরা দেখবো রেজোনেন্স, রেজোনেন্স মানে হচ্ছে একটা হাইপোথেটিক্যাল লুইস স্ট্রাকচার যেটা কেবলমাত্র ইলেকট্রন ডিসপ্লেসমেন্টের মাধ্যমে তৈরি হয়। দেখো কিরকম ভাবে হয়, আমরা জাস্ট একটু দেখাই। প্রথম কম্পাউন্ডটাকেই যদি আমি নিই, প্রথম কম্পাউন্ডে যে কনফিউশনটা তোমাদের তৈরি হয়েছে, দেখো প্রথম কম্পাউন্ডটা আমি যদি নিই, প্রথম কম্পাউন্ডটা এই ছিল, বলো এই যে কম্পাউন্ডে তুমি দেখতে পাচ্ছ এই কম্পাউন্ডে তোমরা বলছো এখানে কোনো রেজোনেন্স নেই, কারণ কোনো ডিলোকালাইজেশন দেখতে পাচ্ছ না। তো ডিলোকালাইজেশন দেখতে পাচ্ছ না তাই জন্য রেজোনেন্স নেই। এই যে কনসেপ্টটা তোমাদের মধ্যে গ্রো করেছে যে ডিলোকালাইজেশন থাকলে বা না থাকলে আমি রেজোনেন্সকে ডিফাইন করব, এইটাই হচ্ছে মিথ। অ্যাকচুয়ালি ডিলোকালাইজেশনের ফল হিসেবে কখন রেজোনেন্স আসে না। রেজোনেন্স একটা হাইপোথেটিক্যাল স্ট্রাকচার যেটা ইলেকট্রন ডিসপ্লেসমেন্টের মাধ্যমে তৈরি হয়। কিরকম ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট করতে পারি, দেখো আমরা এই কম্পাউন্ডটাতে যদি আমরা পাই ইলেকট্রন দেখতে পাচ্ছি, সিও পাই ইলেকট্রন, এই সিও পাই ইলেকট্রনটাকে আমরা এইভাবে ডিসপ্লেস করতে পারি। যদি আমরা এখানে ডিসপ্লেস করি তাহলে আমরা এইরকম একটা ছবি পাচ্ছি, তাই না? দেখো তো এইরকম একটা ছবি পাচ্ছি কিনা, পাই কিনা এটা? দেখো এটা হয় কি, তো যদি এটাকে আমি ইলেকট্রনটাকে ডিসপ্লেস করে দিই তাহলে এটা হয় তো, বলো
ওকে, তাহলে এটা একটা দেখো, এই যে দুটো ছবি আঁকলাম, এই দুটো একে একে অপরে কি, এরা দুজনে হচ্ছে লুইস স্ট্রাকচার, তো এরা দুজনে হচ্ছে লুইস স্ট্রাকচার, লুইস স্ট্রাকচার, এটাও লুইস স্ট্রাকচার। এই দুটো লুইস স্ট্রাকচার আমি হাইপোথেটিক্যালি ড্র করলাম। হ্যাঁ, এদের রিয়ালিটি কোনো এক্সিস্টেন্স আছে কি নেই এটা নিয়ে আমরা এ করছি না, আমরা এটাকে হাইপোথেটিক্যালি ড্র করলাম। এবং দেখো ইলেকট্রন ডিসপ্লেসমেন্টের মাধ্যমে এটা কিন্তু তৈরি হলো। এটা কিন্তু দেখো এমনি এমনি আঁকা হয়নি, ইলেকট্রনটাকে শিফট করিয়ে দেওয়া হয়েছে, ফলে এই দেখো ইলেকট্রন ডিসপ্লেস করিয়ে দেওয়া হয়েছে, হয়ে একদিকে নেগেটিভ একদিকে পজিটিভ করে আমি আরেকটা স্ট্রাকচার ড্র করেছি। তাহলে এই যে দুটো স্ট্রাকচার হলো, এই দুটো স্ট্রাকচার একে অপরের রেজোনেটিং স্ট্রাকচার, এটাকে আমরা রেজোনেন্স স্ট্রাকচার বলতে পারি। আচ্ছা, আবার দেখো আমি যদি হাইপোথেটিক্যালি আরেকটা করতাম, যে ধরো আমি ইলেকট্রনটাকে এদিকে না দিয়ে আমি ইলেকট্রনটাকে এদিকে দিতে পারতাম, আমার ইচ্ছা হচ্ছে আমি হাইপোথেটিক্যালি ড্র করব, আমি এদিকটা এই অ্যারোটাকে আমি নিচের দিকে ডাউনওয়ার্ড আমি দিলাম কার্বনের দিকে, তো সেক্ষেত্রে আমাদের কি হতো, সেক্ষেত্রে আমাদের ছবিটা কেমন হতো, ছবিটা হচ্ছে ওটা কি হয়ে যেত সেক্ষেত্রে, বলো ও এর মাথায় কি চার্জ হতো, বলো প্লাস চার্জ প্লাস চার্জ হয়ে যেত, তাহলে ও এর মাথায় প্লাস চার্জ হয়ে যেত আর সি এর মাথায় মাইনাস চার্জ। এটাও একটা হাইপোথেটিক্যাল লুইস স্ট্রাকচার, তাই না, এটাও একটা হাইপোথেটিক্যাল লুইস স্ট্রাকচার, হাইপোথেটিক্যাল লুইস স্ট্রাকচার এটা। তাহলে আমরা যে তিনটে ছবি আঁকলাম, এই তিনটে হচ্ছে হাইপোথেটিক্যাল লুইস স্ট্রাকচার, এবং এই তিনটে কিন্তু একে অপর থেকে কিভাবে তৈরি হয়েছে, ইলেকট্রন ডিসপ্লেসমেন্টের মাধ্যমে তৈরি হয়েছে। একটা ইলেকট্রনকে আমরা ইলেকট্রন পেয়ারকে আমরা শিফট করিয়ে দিয়েছি, একবার আমি অক্সিজেনের মাথায় দিয়েছি, একবার কার্বনের মাথায় দিয়েছি, ফলে এই যে ছবিগুলো হয়েছে, এই ছবিগুলো একে অপরের কি হাইপোথেটিক্যাল লুইস স্ট্রাকচার, এবং এরা অবশ্যই একে অপরের কি রেজোনেন্স স্ট্রাকচার। তাহলে এরা সবাই হচ্ছে, এটা তুমি এই যে তিনটে কম্পাউন্ড তুমি দেখতে পাচ্ছ, এরা তিনটেই হচ্ছে হাইপোথেটিক্যাল হাইপোথেটিক্যাল লুইস স্ট্রাকচার। ওকে, এরা হচ্ছে হাইপোথেটিক্যাল লুইস স্ট্রাকচার, এবং একে অপরকে এদেরকে কি বলা হয়, এদেরকে বলা হয় রেজোনেন্স স্ট্রাকচার বা রেজোনেটিং স্ট্রাকচার। এদের কি বলা হয়, রেজোনেটিং স্ট্রাকচার। রেজোনেটিং স্ট্রাকচারস, এরা হচ্ছে একটা অপরের রেজোনেটিং স্ট্রাকচার। ওকে, এরা একে অপরের রেজোনেটিং স্ট্রাকচার, এটা অবশ্যই এদের মধ্যে রেজোনেন্স আছে, বুঝতে পারছো? তার মানে রেজোনেন্স মানে অ্যাকচুয়ালি, বা রেজোনেটিং স্ট্রাকচার মানে কি, রেজোনেটিং স্ট্রাকচার মানে হচ্ছে, রেজোনেটিং স্ট্রাকচার মানে হচ্ছে, রেজোনেটিং স্ট্রাকচার মানেই হচ্ছে অ্যাকচুয়ালি হাইপোথেটিক্যাল লুইস স্ট্রাকচার। এইটা হচ্ছে মূল কথা, রেজোনেন্স মানেই হচ্ছে হাইপোথেটিক্যাল লুইস স্ট্রাকচার, রেজোনেটিং স্ট্রাকচার মানে হচ্ছে হাইপোথেটিক্যাল লুইস স্ট্রাকচার। ওকে, হয়েছে, লিখেছো? বোঝা যাচ্ছে তো? বলো। ঠিক আছে, হ্যাঁ স্যার। ওকে। এবার দেখো, আমরা এখানে একটা জিনিস আমরা ডিসকাস করব, সেটা হচ্ছে যে এই যে আমরা দেখো রেজোনেন্স স্ট্রাকচার আর ইকুইলিব্রিয়াম, হ্যাঁ দুটোর মধ্যে একটা সম্পর্ক, মানে দুটোর মধ্যে একটা কনফিউশন আছে। দেখো আমরা রেজোনেন্স স্ট্রাকচারে কিভাবে লিখি, দেখো আমরা সিম্বল কি দিয়েছি দুটো রেজোনেন্স স্ট্রাকচারের মধ্যে, দেখতে পাচ্ছ কি দিয়ে, এরকম একটা সিম্বল দিয়েছি না, হ্যাঁ বোথ সাইড অ্যারো। কিন্তু যখন আমরা ইকুইলিব্রিয়াম লিখি তখন আমরা কেমন লিখি, ইকুইলিব্রিয়াম যখন লিখি, ধরো মনে করো আমাদের এ আর বি এর মধ্যে একটা ইকুইলিব্রিয়াম আছে, মানে কোন একটা রিঅ্যাকশন এ আর বি এর মধ্যে একটা ইকুইলিব্রিয়াম আছে, তখন আমরা কি করি, তখন কি সাইন দিই, রিভার্সিবল সাইন।
তো রিভার্সেবল সাইন, সাইনটা কি হয় রিভার্সেবল। আচ্ছা যে রিভার্সেবল সাইনটা আমরা দিই সেখানে এ আর বি এর মধ্যে রিভার্সেবল সাইনটা যে দিই, আচ্ছা এ আর বি দুটো সাবস্টেন্স এটা কি রিয়েল নাকি হাইপোথেটিক্যাল? রিয়েল। অবশ্যই রিয়েল, কারণ এক্সিস্ট করে, একদম ট্রুলি এক্সিস্ট করে দুটো কম্পাউন্ড, তাদের মধ্যে ইকুইলিব্রিয়াম পারসিস্ট করে, তাহলে তারা হচ্ছে রিয়েল। মানে এখানে এ যেটা এটা হচ্ছে রিয়েল, এটাও রিয়েল। ওকে, তাহলে দুটো রিয়েল যখন হবে তখন আমরা তাদের মধ্যে আমরা এই রকম সাইন ইউজ করি, তাই না? কিন্তু যখন ধরো আমরা এরকম যদি লিখবো, ধরো মনে করো রেজোনেন্সের ক্ষেত্রে আমরা এইরকম সাইন দিই, এই সাইনটা কখন আমরা ইউজ করি? যখন এ আর বি তাদের স্ট্রাকচার গুলো হচ্ছে কি হাইপোথেটিক্যাল। এটা হচ্ছে হাইপোথেটিক্যাল, ক্লিয়ার? যখন হাইপোথেটিক্যাল হবে, যখন হাইপোথেটিক্যাল হবে তখন আমরা কিন্তু ওই রকম উভমুখী সাইন দেব, যেটা ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে যেহেতু ওটা রিয়েল সাবস্টেন্স তাই জন্য ওখানে আমরা সাইনটা ইউজ করবো হচ্ছে ইকুইলিব্রিয়াম সাইন বা রিভার্সেবল সাইন। ঠিক আছে, এই দুটো আমরা দেখবো আর কি, আমরা বিভিন্ন জায়গায় আমরা ব্যবহার করে থাকি এটা আর কি। ঠিক আছে, যখন রিয়েল তখন আমরা রিভার্সেবল সাইন দেব, যখন হাইপোথেটিক্যাল স্ট্রাকচার তখন আমরা ওরকম উভমুখী সাইন দেব। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এই রেজোনেন্স স্ট্রাকচার গুলো যেগুলো হয় এইগুলোকে অ্যাকচুয়ালি আরেকটা টার্মে এদেরকে ক্যানোনিক্যাল স্ট্রাকচার বলা হয়। তোমরা এটা নিশ্চয়ই জানো, এদেরকে ক্যানোনিক্যাল স্ট্রাকচার বলা হয়, এদেরকে ক্যানোনিক্যাল স্ট্রাকচার বলা হয়। ওকে, তাহলে ক্যানোনিক্যাল স্ট্রাকচার বা রেজোনেটিং স্ট্রাকচার, এটাকে আমরা অ্যাব্রিভিয়েট বারবার রেজোনেটিং স্ট্রাকচার লিখবো না, আমরা আরএস লিখে রাখি, রেজোনেটিং স্ট্রাকচার। আচ্ছা তাহলে এরা দেখো রেজোনেটিং স্ট্রাকচার কখন হবে, তাহলে তাহলে যে কোনো স্ট্রাকচারকে আমরা রেজোনেটিং স্ট্রাকচার করতে পারি কি পারি না? আমরা যদি ইলেকট্রন ডিসপ্লেস করি তাহলে যে কোনো স্ট্রাকচারকে আমরা রেজোনেন্স স্ট্রাকচার করতে পারি কি পারি না? যে কোনো স্ট্রাকচারে করতে পারি রেজোনেন্স, যে কোনো স্ট্রাকচারে কি আরেকটা স্ট্রাকচার রেজোনেন্স এটা করতে পারি? ইয়েস অর নো, কি মনে হয়? হ্যাঁ, পারো। আচ্ছা পারবো বলছে। পাই কন্টেইনিং গ্রুপ থাকলে তাহলে পরে পাই কন্টেনিং গ্রুপ বলছে, বাহ বাহ বাহ, অ্যানাদার মিসকনসেপশন, পাই কন্টেনিং গ্রুপ। তাহলে এখানে আমাদের ক্লিয়ার করতে হবে, বলছে পাই কন্টেনিং গ্রুপ মানে পাই বন্ড ফর্ম করে এমন কেউ যদি থাকে তাহলে নাকি রেজোনেন্স হবে। ঠিক আছে, এখানে একটা মিসকনসেপশন, এটা আমাদের ক্লিয়ার করতে হবে। উত্তর হচ্ছে যে কোনো কম্পাউন্ডের রেজোনেন্স স্ট্রাকচার নয়। আমরা এই যে বললাম রেজোনেন্স স্ট্রাকচার ড্র করলাম এইগুলোতে হলো, কিন্তু সমস্ত কম্পাউন্ডে যে রেজোনেন্স করতেই হবে বা একটা একটা ছবি আর একটা ছবির সঙ্গে যে রেজোনেন্স এটা আমরা যদি আমরা দেখাতে হয় তাহলে আমরা কিভাবে দেখাবো আর কি। হ্যাঁ, আমাদের কিছু রুল আছে, সব স্ট্রাকচারকে সব স্ট্রাকচার রেজোনেন্স স্ট্রাকচার বলতে পারি না। তো সেটা তোমরা দেখবে ফার্স্ট ইয়ারে পড়েছিলে যে রেজোনেন্স স্ট্রাকচার কারা অ্যাকচুয়ালি রেজোনেন্স স্ট্রাকচার স্যাটিসফাই করে। তাহলে আমরা এখন দেখে নেব রুল টু ড্র রেজোনিং স্ট্রাকচার। আচ্ছা রুলস টু ড্র রেজোনেটিং স্ট্রাকচার। আচ্ছা একটা আরেকটা রেজোনেটিং স্ট্রাকচার রিলেটিভ কনসেপ্ট, হ্যাঁ মানে একটা আরেকটা রেজোনেটিং স্ট্রাকচার কিনা এটা সবসময় যে হবে এমন কথা নেই। তাহলে কিছু নিয়ম, সে নিয়মটা ফলো করলে তবেই আমি বলতে পারি এই কম্পাউন্ডটা আরেকটা কম্পাউন্ডের রেজোনেটিং স্ট্রাকচার। তাহলে ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট হয়েছে কিনা সেটা তো বুঝতে হবে, যে কোনো স্ট্রাকচারকে আরেকটা স্ট্রাকচার রেজোনেটিং স্ট্রাকচার বলতে পারি না। তাহলে ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমাকে কিছু রুল ফলো করতে হবে।
প্রথম রুল হচ্ছে যে পজিশন অফ অ্যাটম শুড বি সেম। পজিশন অফ অ্যাটম শুড বি সেম, তার মানে রেজোনেটিং স্ট্রাকচারে একটা স্ট্রাকচার আর আরেকটা স্ট্রাকচারের মধ্যে অ্যাটমের কোনো শিফট হলে চলবে না, অ্যাটম যে জায়গায় ছিল সেখানে থাকতে হবে। যখন আমরা আগের ছবি তিনটে এঁকেছি সেখানে প্রত্যেকটার অ্যাটম কিন্তু কোনো শিফট হয়নি, একটা জায়গায় আছে, সব অ্যাটমগুলো কিন্তু যেখানে ছিল সেখানেই আছে, শুধু ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট হয়েছে। তাহলে অ্যাটমের কোন রকম শিফট বা ডিসপ্লেসমেন্ট হওয়া চলবে না, এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া, পজিশন অফ অ্যাটম শুড বি সেম। 2 নম্বর হচ্ছে টোটাল চার্জ, তার মানে অ্যাকচুয়ালি সাম অফ চার্জেস, টোটাল চার্জ মানে হচ্ছে সাম অফ চার্জেস, চার্জের যোগফল শুড বি সেম, শুড বি সেম। যে কটা রেজোনেটিং স্ট্রাকচার তুমি আঁকবে তাদের প্রত্যেকের চার্জ, টোটাল চার্জ, নেট চার্জ, কম্পাউন্ডের নেট চার্জ মানে ইন্ডিভিজুয়াল যে অ্যাটমের মাথায় যে চার্জ প্লাস সেগুলোকে যোগ করলে নেট চার্জ হয়, সেই নেট চার্জটা প্রত্যেকটা স্ট্রাকচারে সমান হবে, কখনো নিউট্রাল কখনো চার্জ এরকম হয়ে যাবে না, একটার সঙ্গে আরেকটা টোটাল চার্জ নেট চার্জ সমান হবে, তবেই আমরা তাকে বলবো একটা আরেকটার রেজোনেটিং স্ট্রাকচার। সেকেন্ড ক্রাইটেরিয়া হয়ে যাবে। নেক্সট থার্ড ক্রাইটেরিয়া হচ্ছে টোটাল নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন সেম থাকতে হবে, টোটাল নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন সেম থাকতে হবে, টোটাল নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন সেম থাকতে হবে, তবে আমি বলবো যে এটা রেজোনেটিং স্ট্রাকচার। কোনো জায়গায় দেখো এখানে এক জায়গায় আনপেয়ার্ড ইলেকট্রন একটা আছে, আরেক জায়গায় কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, অড ইলেকট্রন নেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা রেজোনেটিং স্ট্রাকচার হবে না। রেজোনেটিং স্ট্রাকচার হতে গেলে অবশ্যই নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন সেম হতে হবে, যদি আনপেয়ার্ড ইলেকট্রন কোনোটা না থাকে তাহলে ভালো, যদি থাকে তাহলে সবকটায় একই নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন থাকতে হবে। ক্লিয়ার? এই তিনটে ক্রাইটেরিয়া হচ্ছে রুলস টু ড্র রেজোনেটিং স্ট্রাকচার। রেজোনেটিং স্ট্রাকচার ড্র করতে গেলে তিনটে রুল আমাকে ফলো করতে হবে, এই তিনটে রুল আমাকে মানতে হবে, তবে আমি রেজোনেটিং স্ট্রাকচার বলতে পারবো একটা আর একটা রেজোনেটিং স্ট্রাকচার। তো আমরা এই যে তিনটে রুল পড়লাম বা তিনটে পয়েন্ট আমরা উল্লেখ করলাম, এই তিনটে পয়েন্টকে উল্লেখ করে আমি এবার বুঝবো যে দুটো স্ট্রাকচার বা তিনটে স্ট্রাকচার দিয়ে আমি দেখবো যেটা আদেও একে অপরের রেজোনেটিং স্ট্রাকচার নাকি রেজোনেটিং স্ট্রাকচার নয়, তাহলে আমরা এটা জাস্টিফাই করতে পারবো। ঠিক আছে, দেখো যদি আমি প্রথম একটা কম্পাউন্ড তোমাকে বলি, এই দুটো কি একে অপরের রেজোনেটিং স্ট্রাকচার? এটা দেখো দুটোই হাইপোথেটিক্যাল লুইস স্ট্রাকচার, কিন্তু এটা একে অপরের রেজোনেটিং স্ট্রাকচার কি কি দেখবো? প্রথমে আমরা কি দেখবো? পজিশন অফ নিউক্লিয়াই বা পজিশন অফ অ্যাটম, দুটোর ক্ষেত্রে আলাদা আছে না কি আছে? Same আছে। সেম আছে, তাহলে প্রথম যে ক্রাইটেরিয়া সেটা স্যাটিসফাইড। ঠিক আছে, আচ্ছা এবার বলো, আচ্ছা এখানে একটা পজিটিভ চার্জ হবে, এবার বলো পরেরটা বলো, সেকেন্ডটা বলো। নেক্সট পয়েন্ট কি হবে আমাদের? টোটাল সাম অফ চার্জেস, টোটাল সাম অফ চার্জেস শুড বি সেম। তো সাম অফ চার্জেস প্রথমটাতে কি আছে? নিউট্রাল, জিরো। সেকেন্ডটাতে দেখো একটা প্লাস আর একটা মাইনাস আছে, তাহলে প্লাস আর মাইনাস যোগ করলে কি হয়? জিরোই হয়। তাহলে সাম অফ চার্জেস কি হবে এখানে? আচ্ছা সরি সরি সরি, সাম অফ চার্জেস এখানে একটু ভুল হয়েছে, এখানে প্লাস চার্জটা হবে না, এটা এটা নিউট্রাল, সরি আমি চার্জটা কেন। তাহলে সাম অফ চার্জেস কি হচ্ছে এখানে? দেখো টোটাল চার্জ এখানে কটা আছে? টোটাল চার্জ আছে এখানে নিউট্রাল, টোটাল চার্জ এখানে জিরো আছে, এখানে টোটাল চার্জ কত আছে? এই কম্পাউন্ডের টোটাল চার্জ কটা আছে? এটাই -1 আছে, এটাতে জিরো আছে, তাহলে টোটাল হচ্ছে -1 আছে। তাহলে এখন বলো এটা এটা চার্জ দুটোতে একই আছে কি নেই বলো? সেম নেই, চার্জ সেম নেই, তাহলে এটা কি হবে? একে অপরের রেজোনেটিং স্ট্রাকচার নয়, এটা হবে। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে যদি আমরা এরকম একটা কম্পাউন্ড দিই,
এটাকে আমি স্টার দিয়ে দিচ্ছি ট্যাগ করার জন্য। মনে করো ওখানে একটা রেডিও রেডিও আইসোটোপ দেওয়া রয়েছে অক্সিজেনের মাথায়, একটা অক্সিজেনের মাথায়, আর একটা হচ্ছে নর্মাল। তাহলে এখন বলো এই দুটো রেজোনেন্স স্ট্রাকচার কিনা একে অপরের? হবে না resonance। হ্যাঁ, কেন হবে না? অ্যাটমের সেম প্লেসে নেই অ্যাটম। সেম প্লেসে নেই, ভেরি গুড। সেম প্লেসে নেই, এটা কি করে বুঝলে? একটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ অক্সিজেন ছিল, সেখানে হাইড্রোজেন যুক্ত ছিল প্রথমটাতে, কিন্তু পরেরটাতে দেখো হাইড্রোজেন শিফট করে গিয়েছে আরেকটা নন রেডিও অক্সিজেনের উপর। তাহলে এখানে পজিশন অফ হাইড্রোজেন কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। যখনই পজিশন অফ হাইড্রোজেন চেঞ্জ হয়ে গেছে তাহলে এটা কখনো এরা দুজন রেজোনেটিং স্ট্রাকচার নয়, এরা রেজোনেটিং স্ট্রাকচার নয়। কারণ কি? এখানে আমি লিখে দেবো পজিশন অফ অ্যাটম চেঞ্জড, পজিশন অফ অ্যাটম চেঞ্জড। ওকে, ক্লিয়ার? ঠিক আছে। বলো। হ্যাঁ বলো। কাজটা আলাদা নয়, এখানে একটা প্লাস হবে। হ্যাঁ, বলো। ওটা ওটা প্লাস হবে অবভিয়াসলি, অক্সিজেনের 3টে বন্ড হয়ে যাচ্ছে, তো ওটা প্লাস হবে। বলো, প্রথম পয়েন্টটা কি স্যাটিসফাই করছে? প্রথম পয়েন্ট হ্যাঁ ওকে হ্যাঁ করছি। করছে, ঠিক আছে। আচ্ছা, অ্যাটমস সেম জায়গায় আছে। আচ্ছা, সেকেন্ড এবার চার্জ। ঠিক আছে, প্রথমটায় চার্জ কত আছে? 0 চার্জ। এখানে 0 আছে, এখানেও কি আছে? 0 আছে। চার্জ দুটোতেই সেম আছে। আচ্ছা, নেক্সট কি দেখবো আমরা? নাম্বার অফ আনপেয়ার্ড। নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন। নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন আছে না নেই প্রথমটাতে? দেখো, অত খুঁজতে যাবে না। যখনই কোনো একটা অ্যাটম কোভ্যালেন্টলি বন্ড করে তাহলে সেখানে আনপেয়ার্ড ইলেকট্রন থাকবেই না, কারণ বন্ড অল আর বন্ড পেয়ার, অল আর বন্ড পেয়ার। তাহলে পেয়ার কথাটাই উল্লেখ করছে, অল আর বন্ড পেয়ার। তাহলে পেয়ার অফ ইলেকট্রন আছে, তাহলে এখানে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কত এখানে প্রথমটায়? ইলেকট্রন ইকুয়াল টু 0, প্রথমটাতে 0। আচ্ছা, দ্বিতীয়টাতে? 1। নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন মাইন্ড ইট। একটা আছে। কোথায় আছে? ওই যে ও মাইনাস। আচ্ছা, ও মাইনাস, ওটা কি একটা ইলেকট্রন? ওটা কি অড ইলেকট্রন? ও মানে দুটো electron। দেখো, যখন এই যে ডিসপ্লেসমেন্টটা হয়, ধরো এখানে পাই বন্ডে কটা ইলেকট্রন ছিল? দুটো তো। তাহলে পাই বন্ডটাই তো এখানে শিফট করেছে, আর এখানে অক্সিজেনের যে লোন পেয়ারটা ছিল সেটা এখানে দিয়েছে। তাহলে দেখো, এই একটা যে ইলেকট্রন গেল, এখানে অ্যাকচুয়ালি অক্সিজেন এমনি নর্মালি কটা ইলেকট্রন ছিল অক্সিজেন লোন পেয়ার? দুটো লোন পেয়ার ছিল। এখন আরেকটা ইলেকট্রন বন্ড ভেঙে লোন পেয়ার তৈরি করেছে, তাহলে এখন কটা লোন পেয়ার? 3টে, তাই না? আর অক্সিজেনের কটা লোন পেয়ার ছিল এখানে? ওই যে দুটো ছিল লোন পেয়ার, একটা চলে গেল, তাহলে এখন কটা লোন পেয়ার থাকলো? একটা লোন পেয়ার। বলো, এখানে কোনো অড ইলেকট্রন তুমি দেখতে পাচ্ছ?
অড ইলেকট্রন দেখা যাচ্ছে, সব তো পেয়ার কন্ডিশন আছে, লোন পেয়ার এন্ড বন্ড পেয়ার। বুঝতে পারছো, বোঝাতে পারছি আমি ছবিটা? কার কোনো কনফিউশন থাকলে বলো, এটা যদি বুঝতে না পারো আমি ভেঙে বলছি অড ইলেকট্রন খুঁজে পাবে কিনা। স্যার আরেকবার ধরো ধরো এই কম্পাউন্ডটাকে আমি বড় করে এখানে ড্র করি। এই অক্সিজেনটা হচ্ছে স্টার। আচ্ছা, এখানে কটা লোন পেয়ার ছিল? ডবল বন্ডের ওতে কটা লোন পেয়ার থাকে? দুটো লোন পেয়ার। আর এইটা এটা এটাও তো দুটো বন্ড করেছে, একটা কার্বনের সঙ্গে একটা ওই এইচ এর সঙ্গে, তাহলে এখানে কটা লোন পেয়ার? দুটো। ডাইভ্যালেন্ট যখনই দেখাবে অক্সিজেন তখনই কি হয়ে যাবে, দুটো করে লোন পেয়ার থাকবে, জলের মতো। আচ্ছা, এইবার তুমি রেজোনেন্স দেখাচ্ছ, তাই তো? তো রেজোনেন্স কি করে দেখাবে, মানে এইটা দেখো যদি এখানে যায় আর এটা যদি এখানে খুলে যায় তাহলে কি ছবি হবে? আচ্ছা, এই অক্সিজেন থেকে একটা লোন পেয়ার চলে গেল, তাহলে অক্সিজেনের মাথায় কি তৈরি হলো? পজিটিভ, তাই না? এটা স্টার ছিল। আচ্ছা, তাহলে পজিটিভ তৈরি গেল, এখন কটা লোন পেয়ার আছে? একটা। চলে গেল তো একটা, তাহলে একটা থাকলো, তাই না? আচ্ছা, এই অক্সিজেনে দুটো ছিল, এখন কটা ফেরত পেলো? এই অক্সিজেনটা দেখো, এই অক্সিজেনটা দেখো, এই অক্সিজেনে কটা ছিল? দুটো ছিল। এই পাই বন্ডটা ডিসপ্লেস করার পরে কটা কটা এখন লোন পেয়ার হবে? তিনটে লোন পেয়ার হবে। তাহলে আমরা এখানে পরিষ্কার ভাবে তিনটে লোন পেয়ার দেখাতে পারি। কিন্তু কিন্তু দেখো এইটা এইটা এই কম্পাউন্ড দেখো, এই কম্পাউন্ডটাতে ছিল কটায় আগে? এই অক্সিজেনে দুটো ছিল, এখন চলে গেল একটা, তাহলে কটা থাকলো এখন? একটা থাকলো। তাহলে এটা পেয়ার অবস্থায় আছে না আনপেয়ার্ড অবস্থায় আছে? এই দুটো ইলেকট্রন পেয়ার না আনপেয়ার্ড? এই দুটো ইলেকট্রন পেয়ার, লোন পেয়ার, লোন পেয়ার, পেয়ার, লোন পেয়ার, পেয়ার। তাহলে এখানে তিনটে লোন পেয়ার অলসো পেয়ার্ড। তাহলে এখানে কিন্তু সব যে ছবিটা হলো এতে সব পেয়ার আছে, কোথাও আমি অড ইলেকট্রন পাচ্ছি না তো। তাহলে কি হবে? তাহলে এখানে জাস্ট ইলেকট্রন শিফট হলো যেহেতু, তাই জন্য এখানে একটা নেগেটিভ চার্জ আসবে, এখানে একটা পজিটিভ চার্জ আসবে, কিন্তু ইলেকট্রন কাউন্ট করো, ইলেকট্রন কিন্তু ওখানে কি আছে? প্লাস। ইলেকট্রন কিন্তু তোমার পেয়ার্ড কন্ডিশনে আছে। তাহলে এখানে যদি আমি তোমাকে বলি যে নেট নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন প্রথমটাই কটা? জিরো বলেছো। দ্বিতীয়টাতেও কি আছে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন? জিরো। তাহলে এরা চার্জ চার্জ স্যাটিসফাই করেছে, পজিশন অফ অ্যাটম স্যাটিসফাই করেছে, আবার আনপেয়ার্ড ইলেকট্রন স্যাটিসফাই করেছে, তাহলে এটা কি বলবো এদেরকে? রেজোনেটিং স্ট্রাকচার বলতে পারি কি পারি না? বলো, বলতে পারি কি পারি না? পারি। ওকে, তাহলে এরা হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচার, তাহলে এই তিনটে রুল স্যাটিসফাই করেছে। তাহলে দেখো তিনটে রুল স্যাটিসফাই করলো মানে এটা হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচার হয়ে গেল এরা। নেক্সট যদি তোমাকে জানতে চাই আমি, এই তিনটে ছবি তোমাকে বলতে হবে এই তিনটে তারা রেজোনেটিং স্ট্রাকচার কিনা। বলো রেজোনেটিং স্ট্রাকচার কিনা। ফার্স্ট একটা সেকেন্ড একটা রেজোনেটিং স্ট্রাকচার, থার্ড একটা আচ্ছা, ফার্স্ট এরটা, সেকেন্ড এরটা রেজোনেটিং স্ট্রাকচার, থার্ড এরটা নয়। আর কেউ কিছু বলবে? এটা অ্যান্সার পারার কথা, একদমই সবারই পারার কথা। বলো অ্যান্সারটা দাও। বলো।
প্রথম দুটো বন্ধুটা হবে। প্রথম দুটো হবে। আর কেউ কিছু বলবে? আর কেউ কিছু বলবে? দেখো প্রথম আর দ্বিতীয়টাতে দেখো পজিশন অফ অ্যাটম শিফট হয়েছে কি হয়নি? হয়নি। হয়নি। চার্জ সেম আছে না আলাদা আছে? চার্জ সেম আছে। চার্জ সেম। চার্জ এখানে 0, এখানেও 0, পজিশনও সেম। হ্যাঁ, আচ্ছা নেক্সট অড ইলেকট্রন। নেই, দুটোতেই নেই। অড ইলেকট্রন, তুমি অড ইলেকট্রন জেনারেলি অড ইলেকট্রন রেডিক্যাল থাকলে তুমি অড ইলেকট্রন পাবে, আদারওয়াইজ পাবে না, এটাই মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে অড ইলেকট্রন নেই, অড ইলেকট্রন 0 0, তাহলে পজিশন তো শিফট হয়নি, পজিশন তো শিফট হয়নি। পজিশন পজিশন সেমই আছে দু জায়গায়, তাহলে পজিশন সেম, চার্জ সেম, অড ইলেকট্রন সেটাও সেম, নাম্বার 0 0, তাহলে এরা দুজনকে রেজোনেটিং স্ট্রাকচার আমি বলতে পারি। এরা দুজন হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচার। এখন প্রশ্ন হচ্ছে যে 2 আর 3 এরা রেজোনেটিং স্ট্রাকচার কিনা, তাহলে সেটা আমরা কি চেক করেছি? পজিশন দেখবো প্রথমে কি আছে, পজিশন কি আছে, সেম না ডিফারেন্ট? চার্জটা বন্ধ না ঠিক আছে, থেকে 5 ভোল্টটা পড়ে গেছে। ওইচ থেকে নো, ওইচ থেকে ইলেকট্রন শিফট হয়েছে কার্বনের দিকে, তাহলে ওইচ পজিটিভ তৈরি হবে, আর অক্সিজেনের পাই বন্ডটা খুলে মাথায় চলে গেছে, তাহলে মাইনাস হবে। ও হ্যাঁ 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 হ্যাঁ, লোন পেয়ার দিয়ে। হ্যাঁ, লোন পেয়ার। তাহলে এখন বলা হয় যে 2 আর 3 এর মধ্যে পজিশন কি আছে, সেম না ডিফারেন্ট আছে? ডিফারেন্ট আছে। অবভিয়াসলি ডিফারেন্ট আছে। এখানে হাইড্রোজেনটা নন রেডিও অক্সিজেনের সঙ্গে ছিল, এখানে হাইড্রোজেনটা রেডিও অক্সিজেনে চলে গিয়েছে, বাকি সব তো সেম আছে, কিন্তু যেহেতু পজিশন ডিফারেন্ট, তাহলে পজিশন ডিফারেন্ট মানে এরা কিন্তু রেজোনেটিং স্ট্রাকচার হবে না। তাহলে 2 আর 3 কিন্তু রেজোনেটিং স্ট্রাকচার নয়, 1 আর 2 রেজোনেটিং স্ট্রাকচার। আর 1 আর 2 রেজোনেটিং স্ট্রাকচার হলে 1 আর 3ও রেজোনেটিং স্ট্রাকচার হবে না। ক্লিয়ার? তাহলে আশা করি বুঝতে পারছো রেজোনেটিং স্ট্রাকচারটা কখন হবে আর কখন হবে না, ব্যাপারটা বুঝতে পারছো? ক্লিয়ার না ক্লিয়ার নয়? ওকে, এনি কনফিউশন? কোনো কনফিউশন আছে? না আছে। ওকে, আচ্ছা এইবার আমরা একজন মাঝে একটা কথা বলেছিলে যে রেজোনেন্স জিনিসটা পাই বন্ড শিফট হলে তবে হয়, এরকম একটা কথা বলেছিল, পাই বন্ডের শিফটিং ওখানে নেই তাই রেজোনেন্স নেই, এরকম একটা কিছু একটা বলেছিলে। তাহলে তোমার বা তোমাদের এই কনসেপ্ট আছে যে পাই বন্ড যদি শিফট হয় বা পজিশন চেঞ্জ করে, তাহলে আমরা একটা অপর থেকে রেজোনেন্স স্ট্রাকচার পেতে পারি। পাই, উত্তর হচ্ছে একদম ভুল। এটা পাই বন্ড শুধুমাত্র নয়, সিগমা বন্ড শিফটের মাধ্যমে কিন্তু রেজোনেন্স হবে, সিগমা বন্ডের শিফটটাকেও আমরা রেজোনেন্স বলবো। যেমন ধরো তাহলে কি হবে, তাহলে আমরা প্রথমেই যেটা বলে দেবো, রেজোনেন্স কিন্তু শুধুমাত্র পাই বন্ডিং ফেনোমেনা নয়, এটা কিন্তু সিগমা বন্ডের ফেনোমেনা, মানে রেজোনেন্স সরি রেজোনেন্স এটা থ্রু পাই বন্ড হয়, একদম সত্যি কথা, কিন্তু এটা অনলি পাই বন্ড দিয়ে হয় না, থ্রু সিগমা বন্ড দিয়েও হয়। সিগমা বন্ড দিয়েও কিন্তু রেজোনেন্স হয়, মানে শুধুমাত্র পাই বন্ড দিয়ে যে রেজোনেন্স হয় তা নয়, সিগমা বন্ড দিয়েও কিন্তু রেজোনেন্স হয়। তাহলে এটা কখনো মানে এই ভুলটা করবে না যে রেজোনেন্স শুধুমাত্র পাই বন্ডিং ফেনোমেনা, মানে পাই ডিলোকালাইজেশনের মাধ্যমে যে রেজোনেন্সটা হয়, এটা কিন্তু একেবারে ভুল কথা। সিগমা ডিলোকালাইজেশনের মাধ্যমেও কিন্তু
পাই বন্ড এই সরি রেজোনেন্সটা হয়। আমরা পাই ডিলোকালাইজেশন বা পাই শিফটিং বা পাই ইলেকট্রন ডিসপ্লেসমেন্টের মাধ্যমে আমরা বলেছি যে রেজোনেন্স হয়। আমরা দেখেছি একটু আগে যে এক্সাম্পলগুলো করলাম সেগুলোতে দেখলে সব পাই শিফটিং হয়েছে। কিন্তু সিগমা দিয়েও যে রেজোনেন্স হয় তার একটা এক্সাম্পল আমি তোমাকে বলি যে থ্রু সিগমা বন্ড যদি আমরা ডিসকাস করতে চাই, দেখো আমরা একটা কম্পাউন্ড নেব এক্সাম্পল PF5 তো PF5 এর স্ট্রাকচার কি ট্রিবিপি স্ট্রাকচার। এটা ইনঅর্গানিক কম্পাউন্ড, রেজোনেন্স যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারি আমরা, ইনঅর্গানিক অর্গানিক যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারি। তো PF5 এ আমরা দেখো আমরা 5টা ফ্লোরিন আমরা এখানে এইভাবে লিখলাম, PVP জিওমেট্রি 5টা। এবার দেখো যদি মনে হয় যে আমি দেখো ফ্লোরিনটাকে আমি কি করলাম উইক করে দিলাম, বন্ডটাকে ভেঙে দিলাম, বা আমি এটাকে না লিখে আমি জাস্ট PF5 এর এই ছবিটা আমি আগে আরো ভালো হবে যে দুটো এইটাকে আমি লিখবো না, ধরো আমি এইটাকে লিখি, ধরো এরকম আমি লিখি এই PF এটা মাইনাস আর এটা প্লাস, একটা আছে আয়নিক ফর্মের আছে। আর আরেকটা ছবি হচ্ছে দেখো এবার এই যে ফ্লোরিনটা আছে না, এই ফ্লোরিনটা যেহেতু এখানে আলাদা আইসোলেটেড রয়েছে, কি করতে পারে এর সঙ্গে বন্ড করতে পারে এই এর সঙ্গে, আর এটা খুলে যেতে পারে। তাহলে দেখো কিরকম হবে তখন, সেক্ষেত্রে তখন এখানে নিউলি ফর্ম বন্ড হবে, এখানে নিউলি ফর্ম বন্ড হবে, এখানে একটা নিউলি ফর্ম, এখানে তো নিউলি নয় এগুলো সব ছিলই, এটা নিউলি ফর্ম বন্ড, আর এখানে খুলে গেল মানে এখানে কি হলো পজিটিভ চার্জ এখানে তৈরি হলো, আর F মাইনাসটা এখানে তৈরি হলো। তাহলে দেখো এই দুটো ছবি একে অপরের রেজোনেন্স কিনা, এই দুটো ছবি একে অপরের রেজোনেন্স কিনা। অবভিয়াসলি রেজোনেন্স, কিন্তু এখানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে সিগমা বন্ডে। দেখো চার্জ সেম আছে, পজিশন অফ নিউক্লিয়াই সেম আছে, অড ইলেকট্রন সেম আছে, তাহলে এটা রেজোনেন্স স্ট্রাকচার। কিন্তু এখানে যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে কিন্তু সিগমা বন্ড মেকিং এন্ড ব্রেকিং এর মাধ্যমে। তো PF5 এ এইটা কন্টিনিউয়াসলি চলতে থাকে যে বন্ড মেকিং বন্ড ব্রেকিং, তার মানে এখানে কি বন্ড মেকিং যেটা বন্ড তৈরি হচ্ছে সেটা সিগমা বন্ড তৈরি হচ্ছে, আবার যে বন্ডটা ভেঙে যাচ্ছে সেটাও কিন্তু সিগমা বন্ডই তৈরি হচ্ছে। তাহলে এখানে কিন্তু সিগমা বন্ডের ডিসপ্লেসমেন্টের মাধ্যমে কিন্তু এই কম্পাউন্ডের মধ্যে রেজোনেন্স তৈরি হচ্ছে। তো PF5 মলিকিউলে কিন্তু সিগমা বন্ডের মাধ্যমে রেজোনেন্স আছে। তার মানে রেজোনেন্স নট অনলি এ পাই বন্ডিং ফেনোমেনা, এটা অবশ্যই কি হবে সিগমা বন্ডিং ফেনোমেনা অলসো। তাহলে এরা দুজন একে অপরের রেজোনেটিং স্ট্রাকচার, এরা দুজন একে অপরের রেজোনেটিং স্ট্রাকচার। ওকে হয়েছে? তাহলে এটা আমরা এক্সাম্পল দিয়ে দেখালাম। তাহলে এটা কিন্তু ভুলবে না যে রেজোনেন্স শুধুমাত্র পাই বন্ডে আছে, সিগমা বন্ডের ডিসপ্লেসমেন্টের মাধ্যমে আমরা রেজোনেন্স দেখাতে পারি। আচ্ছা নেক্সট আমরা এবার পড়বো সেটা হচ্ছে রেজোনেন্স হাইব্রিড। রেজোনেন্স হাইব্রিড, ওকে রেজোনেন্স হাইব্রিড। আচ্ছা রেজোনেন্স হাইব্রিড আমরা এটাকে শর্টে আমরা বিভিন্ন জায়গায় RH হিসেবে লিখবো, রেজোনেন্স হাইব্রিড। ওকে আচ্ছা রেজোনেন্স হাইব্রিড মানে হচ্ছে অ্যাকচুয়ালি সামেশন বা অ্যাভারেজ অফ রেজোনেন্স স্ট্রাকচারস। কি বললাম? রেজোনেন্স হাইব্রিড হচ্ছে অ্যাভারেজ অফ রেজোনেন্স স্ট্রাকচার, সেটাকে বলা হয় রেজোনেন্স হাইব্রিড। কিরকম? ধরো আমি একটা ছবি নিচ্ছি, ধরো এইটা কি হচ্ছে একটা কিটোন, মনে করো একটা অ্যাসিটোন। আর একটা ছবি আমি আঁকছি এইটা। আচ্ছা এটা দুজন একে অপরের রেজোনেটিং স্ট্রাকচার কিনা সেটা বলো আগে। এটা দুজন একে অপরের রেজোনেটিং স্ট্রাকচার কিনা বলো। হ্যাঁ হ্যাঁ অবভিয়াসলি রেজোনেটিং স্ট্রাকচার। তাহলে আমরা এখানে আমরা রেজোনেন্সের সিম্বলটা আমরা দিতে পারি, দিয়ে দিলাম। এখন তাহলে এরা দুজনই হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচার। এবারে রেজোনেন্স স্ট্রাকচারকে দুটো যদি অ্যাভারেজ করি তাহলে আমরা রেজোনেন্স হাইব্রিড পাই। হাইব্রিড মানে কি?
মিশিয়ে দাও, দুটো ছবিটাকে মিশিয়ে দাও। যেমন আমরা হাইব্রিডাইজেশনে পড়ি, কি হয়, দুটো অরবিটাল বা তিনটে অরবিটাল কি পাঁচটা অরবিটালকে মিশিয়ে দাও, মিশিয়ে দিয়ে একটা মিক্সচার অরবিটাল তৈরি করো, যেখানে sp3 sp2 sp এই ধরনের আমরা হাইব্রিড অরবিটাল গুলো পাই। তার মানে হাইব্রিড করো মানে কি, অ্যাকচুয়ালি অরবিটালস গুলোকে মিশিয়ে দাও। তাহলে এখানে রেজোনেন্স হাইব্রিড মানে কি, অ্যাকচুয়ালি রেজোনেটিং স্ট্রাকচার গুলোকে মিশিয়ে দাও, মিশিয়ে তার একটা অ্যাভারেজ করো, তাহলে সেটাই হয়ে যাবে রেজোনেন্স হাইব্রিড। তাহলে রেজোনেন্স হাইব্রিড করলে কি হবে বলো দেখি। দেখো অ্যাটম তো যেখানে যা ছিল সে থাকবে, এটা মানে তো রেজোনেন্স স্ট্রাকচার হবে না। অ্যাটম যেখানে যা আছে থাকবে। তাহলে আমরা রেজোনেন্স স্ট্রাকচারে যদি আমরা হাইব্রিড করতে চাই, আমাদের অ্যাটমকে যেখানে যা ছিল সেখানে আমাকে রাখতে হবে, রাখলাম, ভালো কথা। কিন্তু দেখো আমাদের এখানে ডিসপ্লেসমেন্ট হয়েছে কিন্তু পাই বন্ড, মানে এখানে যে রেজোনেন্সটা আমি দেখতে পেয়েছি সে কিন্তু পাই বন্ডের ডিসপ্লেসমেন্টের মাধ্যমে হয়েছে। আচ্ছা এবার তাহলে পাই বন্ডের ডিসপ্লেসমেন্টের মাধ্যমে যদি হয়, দেখো প্রথম স্ট্রাকচার, প্রথম যে রেজোনেটিং স্ট্রাকচার, এটা যদি আমি রেজোনেটিং স্ট্রাকচার 1 এটাকে আমি যদি 2 বলি, তাহলে প্রথম রেজোনেটিং স্ট্রাকচারটা দেখো এটা নিউট্রাল, মানে কার্বন এবং অক্সিজেনের মাথায় কোনো চার্জ নেই, মানে কোনো ফর্মাল চার্জ নেই, আছে কি নেই, দেখতে পাচ্ছ তো। প্রথম কম্পাউন্ডের কার্বন এবং অক্সিজেন, যেটা এই যে কার্বন এবং অক্সিজেন, মানে তুমি দেখতে পাচ্ছ এই যে কার্বন এবং অক্সিজেনটা এটা কিন্তু তোমার রেজোনেন্সে পার্টিসিপেট করছে। তাহলে এই যে কার্বন এবং অক্সিজেনের মাথায় কিন্তু প্রথম কম্পাউন্ডে কোনো মানে চার্জ নেই, নিউট্রাল। কিন্তু পরের কম্পাউন্ডটা দেখো, পরের কম্পাউন্ডে টোটাল মলিকিউল তো চার্জলেস, মানে প্রথম দেখো রেজোনেটিং স্ট্রাকচার হওয়ার শর্ত হচ্ছে টোটাল চার্জটা হতে হবে সেম, কিন্তু ইন্ডিভিজুয়াল চার্জ আলাদা হতেই পারে, ইন্ডিভিজুয়াল অ্যাটমের মাথায় চার্জটা আলাদা হতেই পারে। প্রথম কম্পাউন্ডে টোটাল চার্জ যা, সেকেন্ড কম্পাউন্ডে টোটাল চার্জ সেম, তাহলে রেজোনেটিং স্ট্রাকচার হয়ে গেল। এইবার দেখতে হবে এদের মধ্যে ইন্ডিভিজুয়াল যে অ্যাটমের মাথায় যে চার্জটা থাকে এটাকে বলা হয় ফর্মাল চার্জ। এই ফর্মাল চার্জটা দেখো ডিফারেন্ট। সেকেন্ড কম্পাউন্ডে যে কার্বনটা তুমি দেখতে পাচ্ছ সেখানে পজিটিভ চার্জ তৈরি হয়েছে আর অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ তৈরি হয়েছে। তাহলে এখন দেখো, তাহলে প্রথম কম্পাউন্ডে অক্সিজেন ইজ নিউট্রাল, সেকেন্ড কম্পাউন্ডে অক্সিজেন ইজ কি, সেকেন্ড কম্পাউন্ডে অক্সিজেন তোমার নেগেটিভ চার্জ। তাহলে এখন এই দুজন কিন্তু মিশিয়ে দেওয়া হয়, নিউট্রাল এবং নেগেটিভ চার্জকে মিশিয়ে দেওয়া হয়, তাহলে এর অক্সিজেনের মাথায় কি পাবো আমি আলটিমেটলি হাইব্রিডে, নেগেটিভ এবং জিরো মিশিয়ে দাও, মিশিয়ে দিয়ে তার অ্যাভারেজ, অ্যাভারেজ করে তাহলে ওখানে কি চার্জ আসবে, নাকি চার্জ আসবে না? বুঝতে পারছো সমস্যা আমি কি বলতে চাইছি, বুঝতে পারছো? শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ স্যার, হুম, তো বলো ওটা কি হবে, মানে মাথায় চার্জটা কি হবে? মাইনাসই হবে। মাইনাস হবে, কিন্তু দেখো নিউট্রাল এবং পিওর নেগেটিভ তার অ্যাভারেজ করলে কি হয়? হ্যাঁ, মাইনাস হবে। ডেল মাইনাস, এক্স্যাক্টলি, ভেরি গুড। পিওর চার্জ তো হবেই না, পিওর চার্জ তো ক্যানোনিক্যাল স্ট্রাকচারের দ্বিতীয়টাতে পিওর চার্জ আছে, কিন্তু প্রথমটাতে তো নিউট্রাল, তার মানে নিউট্রালও হতে চায় আবার নেগেটিভও হতে চায়। এবার দুটো কনসেপ্টকে একসঙ্গে মিশিয়ে দিলে কি হয়, পার্শিয়ালি নেগেটিভ হতে চায়, তাই না? তার মানে আমরা যদি দুটোর মিশিয়ে হাইব্রিড বার করতে চাই, তাহলে এটা কি তৈরি হবে, এটা নেগেটিভ তো আসবে কিন্তু ডেল মাইনাস তৈরি হবে, ঠিক আছে? তার মানে ও নিউট্রালও হতে চায় আবার নেগেটিভও হতে চায়, তাহলে দুজনে অ্যাভারেজ করে কি হয়, দুটোতেই যদি থাকতে চায় তার মানে আলটিমেটলি কি একটা ডেল প্লাস মানে পার্শিয়াল চার্জ তৈরি করবে। সিমিলারলি কার্বন কি করবে, কার্বন ডেল প্লাস হবে। ডেল প্লাস, ভেরি গুড। ও নিউট্রালও থাকতে চায় আবার পজিটিভও থাকতে চায়, তাহলে ওর মাথায় ডেল প্লাস তৈরি হবে। এবং এইখানে যে পাই বন্ড, এই পাই বন্ডটা কি সলিড হবে নাকি থাকবে না, নাকি সিগমা বন্ড থাকবে শুধুমাত্র? পাই বন্ডটাকে অ্যাভারেজ করতে হবে, তাহলে পাই বন্ড এক জায়গায় আছে এক জায়গায় নেই, তাহলে কি হবে অ্যাভারেজ করলে? ডটেড, ওই ডটেড। ভেরি গুড, ডটেড হবে, তাই না? তো রেজোনেন্স হাইব্রিড হচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি কি হলো না, এই যে ক্যানোনিক্যাল স্ট্রাকচার গুলো হয়েছে এই ক্যানোনিক্যাল স্ট্রাকচারের অ্যাভারেজ, তাহলে এটাকে বলা হয় রেজোনেন্স হাইব্রিড, রেজোনেন্স হাইব্রিড, এটাকে বলা হয় রেজোনেন্স হাইব্রিড। আচ্ছা, তার এইগুলো কি, এক আর দুই কি, এক আর দুই হচ্ছে কি,
এরা হচ্ছে কন্ট্রিবিউটিং, ওই রেজোনেন্স হাইব্রিড এরা কন্ট্রিবিউট করছে, তো তাই জন্য তো রেজোনেন্স হাইব্রিড এদেরকে অ্যাভারেজ করে দিতে পারছি, তাহলে এরা হচ্ছে কন্ট্রিবিউটিং। তাহলে রেজোনেন্স হাইব্রিড এরা কন্ট্রিবিউট করছে, তাহলে কন্ট্রিবিউটিং, কন্ট্রিবিউটিং ক্যানোনিক্যাল স্ট্রাকচার, এদেরকে কন্ট্রিবিউট করানো হয়েছে, এদেরকে অ্যাভারেজ করানো হয়েছে, এটা হচ্ছে কন্ট্রিবিউটিং ক্যানোনিক্যাল স্ট্রাকচার। তাহলে এই দুটো কন্ট্রিবিউট করে, এই দুজন অ্যাভারেজ করে আলটিমেটলি রেজোনেন্স হাইব্রিড তৈরি করেছে, ঠিক না? বুঝতে পারছো? তাহলে রেজোনেন্স হাইব্রিড অ্যাকচুয়ালি কি? রেজোনেন্স হাইব্রিডটা হচ্ছে অ্যাভারেজ স্ট্রাকচার, average structure of all contributing canonical structures. Canonical structures. Average structure of all contributing canonical structures. Average structure of all contributing structure. যতগুলো canonical structure হয়, contributing canonical structure হয়, তাদের average করলে হয়ে যায় resonance hybrid. হয়েছে? বুঝতে পেরেছো? ক্লিয়ার সবার কাছে? ওকে, আচ্ছা এখানে আমরা প্রত্যেকবার কন্ট্রিবিউটিং ক্যানোনিক্যাল স্ট্রাকচার কেন বলছি? আমরা অ্যাভারেজ অফ ক্যানোনিক্যাল স্ট্রাকচারস বলতে পারছি না কেন? আমরা অ্যাভারেজ অফ, এই যে আমরা লিখেছি না অ্যাভারেজ অফ অল কন্ট্রিবিউটিং স্ট্রাকচারস, কেন অ্যাভারেজ অফ অল কন্ট্রিবিউটিং স্ট্রাকচার, কেন অ্যাভারেজ অফ অল ক্যানোনিক্যাল স্ট্রাকচার বলতে পারতাম, আমি কন্ট্রিবিউটিং কথাটা কেন উল্লেখ করছি? কন্ট্রিবিউটিং মানে কন্ট্রিবিউট করছে এমন ক্যানোনিক্যাল স্ট্রাকচার। তাহলে কি সব ক্যানোনিক্যাল স্ট্রাকচার কন্ট্রিবিউট করে না হাইব্রিড অরবিটালে বা হাইব্রিড স্ট্রাকচারে? রেজোনেন্স হাইব্রিডে কি তাহলে সব ক্যানোনিক্যাল স্ট্রাকচার, যে কটা পসিবল ক্যানোনিক্যাল স্ট্রাকচার হয় সবগুলো কি তাহলে কন্ট্রিবিউট করে না হাইব্রিডে? তাহলে যারা কন্ট্রিবিউট করে তাদের অ্যাভারেজ দিতে হবে নিশ্চয়ই, কথার মানে তাই দাঁড়ায় যে যেগুলো ক্যানোনিক্যাল স্ট্রাকচার হবে তার মধ্যে যারা কন্ট্রিবিউটিং ক্যানোনিক্যাল স্ট্রাকচার তাদের অ্যাভারেজ নিলে তবে হাইব্রিড পাওয়া যাবে। তার মানে সব ক্যানোনিক্যাল স্ট্রাকচার কিন্তু কন্ট্রিবিউটিং নয় টুয়ার্ডস হাইব্রিড অরবিটাল। তাহলে আমাকে এবার জানতে হবে কারা কন্ট্রিবিউটিং কারা, যারা ক্যানোনিক্যাল স্ট্রাকচার কন্ট্রিবিউট, সব চারটে ক্যানোনিক্যাল স্ট্রাকচার পেলে কোনো একটা কম্পাউন্ডের বা রেজোনেন্স স্ট্রাকচার পেলে সব কটাকে কন্ট্রিবিউটিং ক্যানোনিক্যাল স্ট্রাকচার বলা যাবে না, কিছু কন্ট্রিবিউটিং হবে, কিছু নন কন্ট্রিবিউটিং হবে। তাহলে এই কন্ট্রিবিউটিং আর নন কন্ট্রিবিউটিং মধ্যে যারা কন্ট্রিবিউটিং ক্যানোনিক্যাল স্ট্রাকচার হবে তাদের অ্যাভারেজ করতে হবে, তবেই আমি রেজোনেন্স হাইব্রিড পাবো। নন কন্ট্রিবিউটিং ক্যানোনিক্যাল স্ট্রাকচার যারা তাদের কোনো হাইব্রিডে কোনো রোল নেই। এখন প্রশ্ন হলো আমরা কি করে বুঝবো কোনটা কন্ট্রিবিউটিং ক্যানোনিক্যাল স্ট্রাকচার আর কোনটা নন কন্ট্রিবিউটিং ক্যানোনিক্যাল স্ট্রাকচার, তাই না? তাহলে এটা আমাদের একটা বিগ কোশ্চেন। তাহলে আমরা এখানে একটা নোট দিয়ে লিখে রাখবো, all canonical structures are not contributing to resonance hybrid. All canonical structures are not এটাকে আমাকে মাথা রাখতে হবে, সব কটা ক্যানোনিক্যাল স্ট্রাকচারস কিন্তু তোমার কন্ট্রিবিউটিং নয়, সব কটা ক্যানোনিক্যাল স্ট্রাকচারস কিন্তু কন্ট্রিবিউটিং নয়। তাহলে এটা আমাকে মাথা রাখতে হবে। তাহলে এখন বুঝতে হবে কারা কন্ট্রিবিউটিং ক্যানোনিক্যাল স্ট্রাকচারস আর কারা কন্ট্রিবিউটিং ক্যানোনিক্যাল স্ট্রাকচারস নয়, এটা আমাকে বুঝে নিতে হবে, ঠিক আছে? তো এইটা আমরা নেক্সট ডে ডিসকাস করবো যে কারা কন্ট্রিবিউটিং ক্যানোনিক্যাল স্ট্রাকচারস আর কারা কন্ট্রিবিউটিং ক্যানোনিক্যাল স্ট্রাকচারস নয়, এটা আমাদের বুঝতে হবে। তাহলে তাদের মধ্যে যারা কন্ট্রিবিউটিং হবে তারা হচ্ছে রেজোনেন্স হাইব্রিড তৈরি করবে, আর যারা কন্ট্রিবিউটিং নয় তারা রেজোনেন্স হাইব্রিডে কোনো রকম পার্টিসিপেশন তাদের থাকবে না। ওকে, সবাই ক্লিয়ার? কারোর কোনো কনফিউশন আছে কিনা বলো এ পর্যন্ত?
ঠিক আছে সবাই, বুঝতে পেরেছো? হ্যাঁ। ওকে, ঠিক আছে, আজকে আমাদের এ পর্যন্ত থাকবে। নেক্সট ক্লাসে আমরা এই কন্ট্রিবিউটিং ক্যানোনিক্যাল স্ট্রাকচারস এবং এখান থেকে ভ্যারিয়াস টাইপ অফ প্রবলেমস আমরা দেখবো রেজোনেন্স সংক্রান্ত, এবং তারপরে রেজোনেন্সের পরে আমরা ডিলোকালাইজেশন এবং কনজুগেশন পার্টটাকে যাব, কোনটাকে ডিলোকালাইজেশন বলে কোনটাকে কনজুগেশন বলে। তাহলে তোমরা পরিষ্কার কনজুগেশন, ডিলোকালাইজেশন এবং রেজোনেন্সের মধ্যে পার্থক্যটা বুঝতে পারবে। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট।